আচ্ছা, তো আজকে আমাদের টপিকটা হচ্ছে সি প্রোগ্রামিং এর বেসিক অপারেটরস নিয়ে। বেসিক অপারেটরস শেষ হয়ে গেলে আমরা পরের টপিকে শিফট করব। আচ্ছা, তো বেসিক অপারেটরের মধ্যে কিছু আলোচনা কতদিন করেছিলাম যে আমাদের অপারেটরগুলো বিভিন্ন ধরনের আছে। একটাকে বলা হয়, মানে এক টাইপকে বলা হয় এরিথমেটিক অপারেটরস। আরেক টাইপ আছে, সেটার নাম হচ্ছে ইনক্রিমেন্ট অ্যান্ড ডিক্রিমেন্ট অপারেটরস। আরেকটা টাইপ আছে, সেটার নাম হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটরস। ঠিক আছে, অ্যাসাইনমেন্ট অপারেটরস। আরেক টাইপের অপারেটর আছে যেটার নাম হচ্ছে রিলেশনাল অপারেটরস। ঠিক আছে, রিলেশনাল অপারেটরস আছে। এবং ফাইনালি আমাদের একটা টাইপ আছে, সেটার নাম হচ্ছে লজিক্যাল অপারেটরস। লজিক্যাল অপারেটরস আছে আমাদের। ওকে, সো এই হচ্ছে মোটামুটি অপারেটর। এবং লাস্টের দিকে একটা টপিক আছে, সেটার নাম হচ্ছে বিটওয়াইজ অপারেটরস। সো বিটওয়াইজ অপারেটরসটা আসলে ওই রকমভাবে খুব একটা বেশি কাজে আসে না। আমরা নর্মালি সি প্রোগ্রামিংয়ের যে প্রবলেমগুলো সলভ করে থাকি, বেশিরভাগ প্রবলেম আমাদের ওই লজিক্যাল অপারেটরস পর্যন্ত হয়ে যায়। স্টিল আমি বিটওয়াইজ অপারেটর তোমাদেরকে পড়াবো। তারপরে যেটা থাকে সেটা হচ্ছে সাইজ অফ অপারেটর। এরকম অনেক অনেক টাইপের অপারেটর আছে। তো মেজর যে টাইপের অপারেটরগুলো, সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো। ওকে, তো শুরু করে দিই। প্রথমে আমাদের যে টাইপ আছে সেটার নাম হচ্ছে এরিথমেটিক অপারেটরস। এখন এরিথমেটিক অপারেটরস মানে কোন ধরনের অপারেটর আমি লিখে দিই একটু এখানে। একটু ওয়েট করো। সো এরিথমেটিক অপারেটর বুঝতেই পারছো যে এগুলো হচ্ছে আসলে আমাদের ম্যাথমেটিক্যাল অপারেটর যেগুলো আছে সেগুলো, এবং নর্মাল ম্যাথমেটিক্যাল অপারেটর আর কি। তো লিখে দিই প্রথমে সি এরিথমেটিক অপারেটরস। সি এরিথমেটিক অপারেটরস। তো এই অপারেটরের মধ্যে কি কি আছে খেয়াল করবা। প্রথম যেটা আছে সেটা হচ্ছে যোগ, তারপরে যেটা আছে বিয়োগ, তারপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের বুঝতেই পারছো গুণ, তারপরে আসবে ভাগ। ওকে, তারপরে একটা আছে যেটা অনেকের কাছে আননোন, সেটার নাম হচ্ছে পার্সেন্ট। এটাকে আমরা মডিউল অপারেটর বলে থাকি বা রিমাইন্ডার অপারেটর বলে থাকি, লাস্টেরটা। সো এটা নিয়ে গতদিন আলোচনা করেছিলাম। যেহেতু আজকে স্পেসিফিক্যালি আমাদের অপারেটরের উপর ক্লাস, সেই জন্য আমরা আজকে আবার প্রথম থেকে শুরু করলাম আর কি। যারা গত ক্লাস মিস করছে তাদের জন্য এটা ভালো হয়ে গেল। গত ক্লাসের শেষের দিকে এটা পড়াইছিলাম। তো প্লাস দিয়ে আমরা বুঝতেই পারছি এটা দিয়ে আমরা আসলে কি করি। এটা দিয়ে আসলে আমরা যোগ করি, এটা দিয়ে আমরা বিয়োগ করি, এটা দিয়ে আমরা গুণ করি, এটা দিয়ে আমরা ভাগ করি, এবং এটা দিয়ে আমরা ভাগশেষ বের করি। ওকে, একটা এক্সাম্পল দেখাই আমি তোমাদেরকে। একটা এক্সাম্পল কোড দিব। কোড যেহেতু আমাদের প্রোগ্রামিং, তো আমরা কোডের মাধ্যমেই দেখতে হবে জিনিসপত্রগুলো। থিওরিটিক্যালি বেশি কথা না বলে আমরা ডিরেক্ট কোড দিয়ে দেখে ফেলবো। ডিরেক্ট একদম কোড দেখে আমরা কোডের উপর অ্যানালাইসিস করব যে কোনটা কিভাবে কাজ করছে। ওকে, সো প্লাস তো বুঝতেই পারছো প্লাস কি কাজ করে, যে দুইটা সংখ্যাকে যোগ করে। আমি যখন দিব এ প্লাস বি, তখন সে আর বি যোগ করবে। যখন দিব এ মাইনাস বি, তখন এ থেকে বি কে মাইনাস করবে। যখন দিব এ ইন্টু বি, এই যে স্টারটা প্রোগ্রামিং এর ক্ষেত্রে বা কিবোর্ডের ক্ষেত্রে এটা হচ্ছে স্টার। আমরা যখন নর্মালি গুণ করি তখন আমরা কিন্তু এইভাবে লিখি, অথবা ইন্টু দিয়ে ডট দিয়ে। কিন্তু আমাদের সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা স্টার দিয়ে কাজটা করব। ওকে, ভাগ তো ভাগই, বুঝতেই পারছো ভাগ করবে। আর পার্সেন্ট দিয়ে আমরা কি করি, এটা দিয়ে আমরা ভাগশেষটা পাই। ওকে, তো এখন আমরা কোডটা দেখে ফেলি, তাইলে এই কাজটা হয়ে যাবে আমাদের। আমি পার্সেন্ট দিয়ে কি বুঝুন? পার্সেন্ট দিয়ে কি বোঝায়? পার্সেন্ট দিয়ে বোঝায় ভাগশেষ বের করা। আমি দেখাচ্ছি, সবগুলো একটা একটা করে দেখাবো। কোড ব্লকসটা চলে আসছি, এই যে কোড ব্লকস। আমি একটা ফাইল ওপেন করি, কন্ট্রোল শিফট এন দিয়ে আমাদের নতুন ফাইল খুলবে। কন্ট্রোল শিফট এন দিলাম, নতুন ফাইল খুললো। এখন এটা সেভ করব। এটার নাম দিব আমরা এরিথমেটিক অপারেটরস। ওকে, এটার নাম দিব আমরা এরিথমেটিক অপস দিয়ে বোঝালাম অপারেটরস। ওকে, ডট সি অবশ্যই দেওয়া লাগবে। ওকে, সেই যে এরিথমেটিক অপারেটরস আমরা দিলাম এটা, ডট সি। সেই তোমরা কি কোড ব্লকস দেখতে পাচ্ছ, তাই তো? কোড ব্লকসে দেখা যাচ্ছে নাকি? জি ভাই। জি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা একটা কোড আমার করা আছে, সেটা আমি নিয়ে আসি এখানে। সি প্রোগ্রামিং এর কোড। আচ্ছা, কপি করে এখানে পেস্ট করে দিলাম। এই যে আমাদের কোডটা, এই যে এখানে লেখা আছে কমেন্ট। কমেন্ট কি, এটা নিয়ে আলাদা কথা বলবো। জাস্ট এখান থেকে একটু খেয়াল করো ভালো করে। এই যে লেখাটা বুঝে যায় না। দাঁড়াও, এই যে একটু বড় করে দিলাম। এখন এখন আশা করি দেখা যায় সবার। যে এখানে এই যে সি এর বেসিক কোডটা, হ্যাশ ইনক্লুড stdio.h
ইন্ট মেইন, এগুলো তো আমাদের বেসিক কাজ কারবার আছে। তারপর সেকেন্ড ব্রেকেট থাকবে, তারপর রিটার্ন জিরো থাকবে, এগুলো তো সবই বুঝতে পারছো। সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা অথবা আমাদের কম্পাইলারটা কাজ করা শুরু করে মেইন ফাংশন থেকে, অথবা সি প্রোগ্রামেও কাজ করা শুরু করে মেইন ফাংশন থেকে। তো মেইন ফাংশন আমাদের মাস্ট, একটা সি প্রোগ্রামে থাকা মাস্ট। ওকে, আর অবশ্যই আমাদের সেকেন্ড ব্রেকেটের ভিতরে সবকিছু থাকা লাগবে। ওকে ফাইন। এখন এই যে ভিতরের যে অংশটা, এখানে খেয়াল করো আমি 3টা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি। একটা হচ্ছে ইন্ট, 3টাই ইন্টিজার টাইপের, অর্থাৎ 3টাই পূর্ণ সংখ্যা টাইপের। তো ইন্ট এ সমান 9, অর্থাৎ আমি এ একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম যেটা ইন্টিজার টাইপের, যার ভ্যালু আমি বলেই দিলাম 9। বি আরেকটা ভেরিয়েবল যেটা ভ্যালু আমি বলে দিলাম 4। এবং আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম যেটা হচ্ছে সি। সি এর ভ্যালু আমি বলে দেই নাই। আমি এই লাইনটা শেষ করলাম। এটা হচ্ছে আমাদের ডিক্লারেশন লাইন। এখানে ডিক্লেয়ার করছি এ একটা ভেরিয়েবল ইন্টিজার টাইপের, বি একটা ভেরিয়েবল এবং সি একটা ভেরিয়েবল। এ এবং বি এর ভ্যালু আমি এই লাইনে ডিক্লারেশনের সময়ই ঠিক করে দিলাম, আর সি এর ভ্যালুটা আমি বলে দিই নাই। পরের লাইনে আমি কি বললাম, বললাম যে সি ইকুয়ালস এ প্লাস বি, অর্থাৎ এ এবং বি এর ভ্যালু যোগ করার পরে, খেয়াল করবা, এ এবং বি এর ভ্যালু যোগ করার পরে যে ভ্যালুটা হয় সেটা আমি সি এর মধ্যে বসিয়ে দিলাম। এই যে প্লাস, এটা কিন্তু আমাদের ওই এরিথমেটিক অপারেটরের প্রথমটা ছিল, বুঝছিলাম না? প্লাস, এই যে আমাদের প্লাস এরিথমেটিক অপারেটর, নর্মাল ম্যাথের যোগ হিসেবে চিন্তা করো। এরিথমেটিক অপারেটর তো ঠিক আছে, বাট যোগিত করছি এখানে। এ আর বি এর ভ্যালু যোগ করে সি এর মধ্যে রেখে দিলাম। তারপরে কি করলাম, প্রিন্টএফ। তো প্রিন্টএফের মধ্যে তো আমাদের ওই যথারীতি আমাদের কি লেখা লাগবে, এ প্লাস বি সমান কি সেটা লেখা লাগবে। আমি বললাম ডাবল কোটেশনের ভিতরে এ প্লাস বি ইকুয়ালস পার্সেন্ট ডি। পার্সেন্ট ডি কেন? কারণ এখানে আমাদের সি এর ভ্যালুটা প্রিন্ট হতে হবে। তো পার্সেন্ট ডি দ্বারা বোঝা যাবে যে পার্সেন্ট ডি এর জায়গায় একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবলের ভ্যালু বসবে। তার ভ্যালু বসবে সেটা হচ্ছে ডাবল কোটেশন থেকে বের হয়ে যে ভেরিয়েবলের নাম দেখতে পাচ্ছি তার ভ্যালু বসবে, অর্থাৎ এখানে এই পার্সেন্ট ডি এর জায়গায় সি এর ভ্যালুটা বসবে। আর ব্যাকস্ল্যাশ এন দিয়ে আমি কি বুঝতেছি, একটা নিউ লাইন প্রিন্ট হবে, অর্থাৎ এই লাইন প্রিন্ট করার পরে একটা নিউ লাইন প্রিন্ট হবে। ওকে, আজান শেষ হোক, তারপরে আবার কথা বলতেছি, একটু থাকো।
আচ্ছা, ওকে। আজান শেষ হয়েছে মাত্র, আমি এখন আসলাম। তোমরা আশা করি কোডটা বাকি অংশ দেখছো। ইজি কোড কিন্তু একদম, কোনো এটা খুবই ইজি একটা কোড, না বোঝার কোনো কথাই না। তাহলে খেয়াল করো, এই দুইটা লাইন তো ছিল আমাদের মানে যোগের অপারেটর নিয়ে চিন্তা ভাবনা করা। পরের অপারেটরটা বুঝতেই পারছো, বিয়োগের অপারেটর নিয়ে কাজ করা, যে এই যে এ মাইনাস বি, এ থেকে বি বিয়োগ করলে যা হয় সেটা সিতে আমরা রাখবো। পরের লাইনে আমরা সি এর ভ্যালুটা প্রিন্ট করে দিব। খেয়াল করো, প্রত্যেকবার কিন্তু সি এর ভ্যালু আপডেট হচ্ছে। প্রথমবার যখন আমি সি সমান এ প্লাস বি লিখছি, তখন কিন্তু সি এর ভ্যালু হয়ে গেছিল 9 এবং 4, এই দুইটা সংখ্যা যোগ করে 13। তো আমরা যখন প্রিন্ট করবো তখন তো এগুলো দেখতে পাবো, সমস্যা নাই। এই তো প্রিন্ট হয়ে গেল। পরের লাইনে আমি কি করলাম, সি সমান বলে দিলাম এ মাইনাস বি, অর্থাৎ যখনই আমি সি এর ভ্যালুটা এখন এ থেকে বি বিয়োগ করলে যা হয় সেটা বলে দিছি, সাথে সাথে কিন্তু সি এর ভ্যালু যে 13 ছিল সেটার সে মনে রাখে নাই। এখন সাথে সাথেই সি এর ভ্যালু হয়ে যাবে 5, 9 থেকে 4 গেলে 5, সেই 5টা এখানে থাকবে। তখন প্রিন্ট টেফ হবে যে এ মাইনাস বি সমান পার্সেন্ট দিয়ে জায়গায় বসবে সি এর ভ্যালু, এখানে 5 বসবে এই পার্সেন্ট দিয়ে জায়গায়। ওকে, পরের লাইনে এসে সি এর ভ্যালু হয়ে গেছে কি এ ইন্টু বি, 4 নং 36, তাই তো? তো তখন সি এর ভ্যালু আবার আপডেট হয়েছে এবং সেটা আমরা প্রিন্ট করছি এখানে। পরের লাইনে এসে আমরা ভাগ করছি, দেখো 9কে যদি আমি 4 দ্বারা ভাগ করি, নর্মালি আমাদের একটা দশমিক সংখ্যা পাওয়ার কথা, কিন্তু এখানে আমরা সি এর ভ্যালু কি পাবো, এখানে আমরা সি এর ভ্যালু পাবো 9কে 4 দ্বারা ভাগ করলে যে জাস্ট ভাগের অংশটাতে যেটা থাকে সেটা আমরা পাবো। ভগ্নাংশে সরি, ওই ভাগশেষের অংশে যা থাকে সেটা আমরা এখানে পাবো না। যেহেতু আমরা বলছি সিও একটা ইন্টিজার টাইপের ভ্যালু, খেয়াল করবা আমি কিন্তু বলছি ইন্ট দিয়ে কিন্তু এ বি সি লিখছি, দ্যাট মিনস সি হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। তা আমি যদি বলি সি সমান এ ডিভাইডেড বাই বি, অর্থাৎ এ কে বি দ্বারা ভাগ করলে যে ভ্যালুটা আসে সেটা সি এর মধ্যে বসবে। অটোমেটিক্যালি এ কে বি দ্বারা ভাগ করলে দশমিকের পরের অংশটা কেটে যাবে, কারণ আমার কিন্তু সি এর মধ্যে দশমিক সংখ্যা রাখার কোনো সুযোগ নাই, কারণ সি ডিক্লেয়ারই হচ্ছে একটা ইন্টিজার টাইপের সংখ্যা হিসেবে। তো সি এর মধ্যে শুধুমাত্র পূর্ণ সংখ্যক অংশটা থাকবে, দশমিক অংশটা বাদ চলে যাবে। ওকে, পরের লাইনটা চলে আসো, এই যে এইখানে, এই যে আমি তো এখানে এ বাই বি বসালাম, সি এর ভ্যালু হিসেবে দেখতে পাবো আমরা পরে। যখন বলছি আমি সি সমান এ পার্সেন্ট বি, পার্সেন্ট মানে কি ভালো করে খেয়াল করো, এই যে পার্সেন্টটা বললাম, পার্সেন্টটা এখানে মিন করে, আচ্ছা কেউ মানে মেসেজ দিছে আমারে, আচ্ছা। তো না না বাইজিৎ, তুমি যেটা বলছো যে পার্সেন্ট এলএফ দিলে মেবি আসবে, তখন এটা এতে ঝামেলা হয়ে যাবে, কারণ আমি এমন একটা জিনিস প্রকাশ করতে যাচ্ছি, সেটা হচ্ছে সিটা নিজেই হচ্ছে আমাদের ইন্টিজার টাইপের ভ্যালু, তো সেই জায়গায় আমি তাকে হিসেবে প্রকাশ করতে পারবো না, ঠিক আছে? আচ্ছা, যাই ওগুলো নিয়ে আমরা আলোচনা করবো একটু পরে। আচ্ছা, এখন দেখো আমি পার্সেন্ট দ্বারা কি বোঝাচ্ছি। ধরো আমি বললাম 10 দিয়ে আমি মনে করে 13কে ভাগ করতে চাই, তা আমি স্বাভাবিকভাবে নর্মাল ভাগটাই করি, 10 একে 10, আমার 13 থেকে 10 গেলে থাকে 3, এই যে 3। ওকে, তো এই যে ভাগটা আমি করলাম, এক্ষেত্রে এই 1টা হচ্ছে আমার ভাগফল এবং এই 3টা হচ্ছে আমার ভাগশেষ, ঠিক আছে? 3 হচ্ছে আমার ভাগশেষ। এই যে পার্সেন্ট, পার্সেন্ট নামের যে অপারেটরটা, এটার কাজ হচ্ছে একটা সংখ্যাকে অন্য একটা সংখ্যা দ্বারা ভাগ করলে যে আনসার ভাগশেষ আমরা যা পাই সেটা সে প্রকাশ করে। যেমন ধরো এ এর সাথে বি যোগ করলে, যোগের কাজ কি, দুইটা সংখ্যা যোগ করলে যে এই যে প্লাসের কাজটা কি, দুইটা সংখ্যাকে যদি আমি যোগ করি তাহলে যে আনসার সেটাকে আমাকে দিবে। পার্সেন্টের কাজ হচ্ছে একই রকম ভাবে একটা সংখ্যাকে অন্য একটা সংখ্যা দিয়ে ভাগ করলে যে ভাগশেষটা থাকে সে আমাকে ওই ভাগশেষটা দিবে। তাহলে এখানে দেখো তো 10 দিয়ে যদি আমি 13কে ভাগ করি, অর্থাৎ আমি যদি জিনিসটাকে এইভাবে লিখি 13% 10, এটার আনসার আসবে 3, কারণ এখানে ভাগশেষ হচ্ছে 3। ওকে, এই হচ্ছে হিসাব। তাহলে এখানে প্রিন্টএফটা কি লিখছি আমরা, রিমাইন্ডার ওয়েন এ ডিভাইডেড বাই বি ইজ ইকুয়াল টু পার্সেন্ট ডি, এই পার্সেন্টের জায়গায় কি বসবে, ওই যে সি। এখন সি এর ভ্যালু কোনটা, সি এর ভ্যালু এখন হচ্ছে এই যে এটা। ওকে, আশা করি এই পর্যন্ত যা যা বুঝাইছি সবকিছু বুঝতে পারছো। এখন আমরা এটা রান করি, বিল্ড এন্ড রান দিব এখানে, এই যে দেখতে পাচ্ছ এখানে দিব রান। এই যে খেয়াল করো, সুন্দর মতো সবকিছু একদম দেখা যায় না ভাই। দেখা যাচ্ছে না? আচ্ছা দাঁড়াও, আমি আমার স্ক্রিনটা শেয়ার করে দিই। স্ক্রিন 1 শেয়ার করে দিলাম পুরোটা। এখন আসছে তো নাকি? জি ভাই। আচ্ছা ঠিক আছে। এখন দেখো এই যে আমি রান দেওয়ার পর এটা আসছে a প্লাস বি সমান আছে 13। মাথায় রাখবা এ আর বি এর ভ্যালু কিন্তু আমার ছিল 9 এবং কত জানিস, 9 এবং 4 ছিল। তো a প্লাস বি আসছে 13, a মাইনাস বি আসছে 5, a ইন্টু বি আসছে 4 নং 36। a কে বি দ্বারা ভাগ করলে আমাদের 2 আসবে, কারণ 4 দ্বারা যদি আমি 13কে ভাগ করি, বাই আমি কি 4 ছিল, হ্যাঁ 9কে যদি, হ্যাঁ ঠিকই তো আছে, 9কে তো ভাগ করবো 4 দ্বারা। তো 9কে যখন আমি 4 দ্বারা ভাগ করি, আনসারটা আসলে কি আসার কথা, 9কে যখন আমি 4 দ্বারা ভাগ করব, দেখো 4 দুগুণে 8,
ঠিক আছে, হাতের থাকে কত, মানে হাতের না, বিয়োগফল থাকে কত 1। তাহলে এই যে ভাগফলটা হচ্ছে আমাদের 2, এই যে পাচ্ছি আমরা এখানে a ডিভাইডেড বাই b সমান হচ্ছে 2, আর ভাগশেষ কত আমাদের এই যে 1। এই যে দেখো রিমাইন্ডারের বাংলা হচ্ছে ভাগশেষ। এটা কিন্তু রিমাইন্ডার না, মাথায় রাখবা। অনেকে এই ভুলটা করে থাকে, সে রিমাইন্ডারকে বলে ভাগশেষ, আসলে রিমাইন্ডার না, বানানটা হচ্ছে রিমাইন্ডার। এই যে এম এ এখানে মাঝখানে একটা এ আসে এখানে, তো এটা হচ্ছে আমাদের সেই ভাগশেষ। তাহলে ভাগশেষটা কত, এই যে 1, এই যে আমাদের 1। আশা করি বুঝতে পারছো। আচ্ছা ঠিক আছে, এইটা আশা করি সবাই বুঝছো। খুবই ইজি একটা মানে কোড ছিল, সব বোঝার কথাই। এখন আমরা আরেকটা কোডে চলে যাই, মানে আরেকটা টাইপের আমরা অপারেটর দেখবো। এইগুলো আমাদের এরিথমেটিক অপারেটরস, প্লাস, মাইনাস, মাল্টিপ্লিকেশন, তারপর ডিভিশন, তারপরে হচ্ছে মজুল অপারেটর অথবা রিমাইন্ডার অপারেটর। ওকে, আমরা পরের টাইপে চলে যাই, পরের টাইপের অপারেটরে চলে যাই। এখানে যেগুলো ছিল অলমোস্ট প্রথম 4টা তো আমরা ম্যাথমেটিক্স থেকেই পারি, নিচেরটা হয়তো আমরা নতুন শিখছি, বাট এখন শিখে গেলাম। এরপর আমি একটা অপারেটর দেখবো, সেটা খুব ইন্টারেস্টিং একটা অপারেটর, সেটার নাম হচ্ছে ইনক্রিমেন্ট অপারেটর অথবা ডিক্রিমেন্ট অপারেটর। নতুন টাইপ, তোমাদের সবার কাছে এটা নতুন হবে, এটা শুধুমাত্র প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্যই নিজস্ব অপারেটর। এটা তোমাদের ম্যাথমেটিক্সে তোমরা পাবা না। দেখো আমি এটাকে বললাম সি এর ইনক্রিমেন্ট অপারেটর। ইনক্রিমেন্ট মানে তোমরা অবশ্যই জানো, ইনক্রিমেন্ট মানে কি, বৃদ্ধি করা। ইনক্রিমেন্ট মানে হচ্ছে বৃদ্ধি করা, আর ডিক্রিমেন্ট মানে বুঝতেই পারছো, ডিক্রিমেন্ট মানে হচ্ছে হ্রাস করা। তো আমাদের এই অপারেটরটা বৃদ্ধি করে হ্রাস করে, ইনক্রিমেন্ট অ্যান্ড ডিক্রিমেন্ট অপারেটরস। ওকে, এন্ড লিখে দিই একটা ছোট করে, ইনক্রিমেন্ট এন্ড ডিক্রিমেন্ট অপারেটরস। তো এখানে দুইটা অপারেটর আছে, একটা হচ্ছে প্লাস প্লাস এবং একটা হচ্ছে মাইনাস মাইনাস। ওকে, দুইটা অপারেটর আছে, একটা হচ্ছে প্লাস প্লাস এবং একটা হচ্ছে মাইনাস মাইনাস। এই যে দুইটা অপারেটর, মানে এটা কাজ কি, গত ক্লাসে বলছিলাম কিন্তু এটা কাজ কি। এই যে প্লাস প্লাস অপারেটরটা, এটা কিন্তু একটা সংখ্যার, এগুলাকে বলে নর্মালি ইউনারি অপারেটরস। কিছু অপারেটর থাকে বাইনারি অপারেটরস, কিছু অপারেটর থাকে ইউনারি অপারেটরস। বাইনারি অপারেটর বলতে কি বোঝায় একটু খেয়াল করবা, ভালো করে খেয়াল করবা। বাইনারি অপারেটর ছিল এর আগেরগুলা। আমি যদি একটা সংখ্যাকে লিখতাম, ধরো লিখলাম 5 প্লাস, এটা কিছু মিন করে না। আমি যদি লিখি 5 মাইনাস, ডাজন্ট মিন এনিথিং। আমি যদি লিখি 5 ইন্টু, কিছু মিন করে না। আমি যদি বলি 5 ভাগ, কিছু মিন করে না। আমি যদি লিখি 5%, এটাও কিছু মিন করে না। যতক্ষণ না পর্যন্ত আমি আরেকটা ভেরিয়েবল দিচ্ছি, এখানে ভ্যালু দিচ্ছি, এ দিই অথবা 6 দিই অথবা এনিথিং দিই, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই প্লাস অপারেটরটার কোনো কাজ নাই। আমি যখন এখানে 6 দিব, তখনই সে তার কাজ খুঁজে পাবে যে আমার এখন এই দুটাকে যোগ করতে হবে। যখনই আমি এখানে একটা ভ্যালু দিয়ে দিব, তখনই সে বুঝবে আমার এখন 5 থেকে 8 বিয়োগ করতে হবে। যখন আমি এখানে 9 দিব, সে বলবে এখন আমার এদের গুণ করতে হবে। যখন আমি দিব 2, সে বলবে আমার এখন 2 দিয়ে 5কে ভাগ করতে হবে। যখন আমি দিব এখানে মনে করো 4, সে বুঝবে আমার এখন ভাগশেষ বের করতে হবে। সো যতক্ষণ পর্যন্ত না তুমি দুইটা ভ্যালু দিচ্ছ ওই অপারেটরের দুই পাশে, ততক্ষণ পর্যন্ত সে কিন্তু ইউজলেস। আমি আশা করি ব্যাপারটা বোঝাতে পেরেছি। দিস ইজ ওয়াই দিস অপারেটর ইজ কল্ড বাইনারি অপারেটর। ওকে, বাইনারি কেন বললাম, কারণ তার দুইটা, অ্যাটলিস্ট তার দুইটা দরকার, অপারেন্ট দরকার। অপারেন্ট মানে যাদেরকে আমরা অপারেট করব, তো তার দুইটা অপারেন্ট লাগবে, সো দ্যাট ইট ক্যান অপারেট। ওকে, সো এই জন্য এদের নাম হচ্ছে বাইনারি অপারেটরস। আর এখন এই যে দুইটা অপারেটর লিখলাম, প্লাস প্লাস এবং মাইনাস মাইনাস, দিজ আর কল্ড ইউনারি অপারেটরস। ইউনারি কেন, কারণ সে একা একা কাজ করতে পারে। আমি একটা অপারেন্ডের উপরে কাজ করতে পারি, এরকম একটা এবিলিটি আমার কাছে আছে। সো দেখো জিনিসটা হচ্ছে এরকম, আমি যখন লিখবো এ একটা ভেরিয়েবল, সে ফর এক্সাম্পল, সো আমি বললাম এ প্লাস প্লাস, এ কিন্তু এখন অক্ষম না। আগেরটা তো আমি যখন লিখছিলাম 5 প্লাস অথবা এ প্লাস, সে অক্ষম ছিল। যদিও এ প্লাস বলতে আমাদের রেজাল্ট বোঝায়, এটা ডিফারেন্ট কেস, বাট নাম্বারের ক্ষেত্রে আমি যখন বলবো 5 প্লাস, কিছু মিন করে না, কিন্তু কিছু একটা দিলে তারপরে সে কিছু একটা মিন করবে। এটাকে তোমরা আবার এইচএসসি এ প্লাস বলে ভুল বুঝবে না। এটা হচ্ছে আমাদের একটা ভেরিয়েবলের সাথে আমরা প্লাস দিলে সে কিছু মিন করে না। কিন্তু যখন আমি একটা ভেরিয়েবলের সাথে দুইটা প্লাস দেই, ইট মিনস সামথিং ডিফারেন্ট। এটার মানে হচ্ছে, এই যে এ প্লাস প্লাস দিলাম, এটার মানে হচ্ছে এর সাথে 1 যোগ করলে যা হয়, সে ভ্যালুটা এখন এর ভ্যালু বানিয়ে দেয়া। অর্থাৎ এর ভ্যালু যদি আগে থেকে 10, মনে করো আমি বললাম এর ভ্যালু হচ্ছে 10, যখন আমি এ প্লাস প্লাস করলাম, এটার ভিতরে কি কাজ হচ্ছে একটু খেয়াল করো। যখন আমি এ প্লাস প্লাস করলাম, সে আসলে কি করছে, এই যে আমি একটা থিঙ্ক বাবল দিয়ে দিলাম এখানে বোঝার জন্য যে আসলে কি কাজ হয় এখানে। যখন দিছি আমি এ প্লাস প্লাস, আসলে এটাই হচ্ছে এখানে, যে এ ইজ ইকুয়াল টু এ প্লাস 1। তার মানে আসলে কি হচ্ছে, এর ভ্যালু এখন হয়ে যাচ্ছে 10 প্লাস 1, অর্থাৎ এর ভ্যালু এখন হয়ে যাবে 11। তো এই যে একটা এইভাবে দিয়ে দেয়া, একটা অপারেন্ডের পাশে আমি একটা অপারেটর দিয়ে দিলাম, সে একটা কাজ করে ফেললো, এই জন্য এটাকে বলা হয় ইউনারি অপারেটর।
ওকে, যে একা একা কাজ করতে পারে, একটা অপারেন্ডের উপরে যে কাজ করতে পারে। ওকে, সো এটা একটা আছে এ প্লাস প্লাস, এটাকে আমরা বলবো ইনক্রিমেন্ট অপারেটর। আরেকটা আছে এ মাইনাস মাইনাস, বুঝতেই পারছো এটার কাজ কি, এটার কাজ হচ্ছে ডিক্রিমেন্ট অপারেটর। ইট ইজ কল্ড ডিক্রিমেন্ট অপারেটর। এর কাজ হচ্ছে মান এক কমিয়ে দেয়া, ভ্যালু এক কমিয়ে দেয়া। অর্থাৎ এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এ ইজ ইকুয়াল টু এ মাইনাস ওয়ান। এ ইজ ইকুয়াল টু এ মাইনাস ওয়ান মানে কি, এর ভ্যালু এক কমিয়ে যে ভ্যালুটা হয় সেটাকে আমরা এখন এর ভ্যালু বানিয়ে দিব। অর্থাৎ এই সেম কথাই যদি আমি এখানে বলি এ মাইনাস মাইনাস, তখন এই প্রসেসটা কি করবে আসলে, এই প্রসেসটা এই কাজটাই করবে যে এর এ থেকে এক বাদ দিয়ে যা হয় সেটা এর মধ্যে রেখে দেবে। অর্থাৎ এর ভ্যালু এখন হয়ে যাবে 10 থেকে এক বাদ দিয়ে যা হয় তা, 10 থেকে এক বাদ দিয়ে যা হয় তাই এখন এর ভ্যালু হয়ে যাবে। ওকে, এটা হচ্ছে এ মাইনাস মাইনাস এবং এটা হচ্ছে এ প্লাস প্লাস। এখন এখানেও কিছু ঝামেলা আছে। ঝামেলাটা কিরকম আমি বলি তোমাদেরকে, খেয়াল করবা। প্লাস প্লাস এই যে অপারেটরটা, এটা একটা অপারেন্ডের সামনে বসছে নাকি পিছনে বসছে সেটা ডিফারেন্ট জিনিস মিন করে। যেমন ধর আমি বললাম একটা সংখ্যা হচ্ছে আমাদের এ, ভেরিয়েবল সে ফর এক্সাম্পল এটা হচ্ছে ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল এ, এর ভ্যালু মনে করে আমি বললাম 5। আমি যদি এ প্লাস প্লাস দেই সেক্ষেত্রে এটা এক জিনিস মিন করে, আমি যদি প্লাস প্লাস এ দিই সেক্ষেত্রে সে ডিফারেন্ট একটা জিনিস মিন করে। এখন আমাকে বলতে হবে এ প্লাস প্লাস দিলে কি হয় এবং প্লাস প্লাস এ দিলে কি হয়, দুইটার মধ্যে পার্থক্যটা কোন জায়গায়, যে কোনো একজন বলতে পারো। ভাইয়া এ প্লাস প্লাস দিলে পরে ইনপুট নিবে, আর প্লাস প্লাস এ দিলে প্রথম ইনপুট নিবে তারপর আউটপুট দিবে। আমি তো ইনপুটই নিই নাই এখানে। এ সমান 5 ইনপুট নিছেন, নিলাম, তো তারপর পরের লাইনে যে আমি এ প্লাস প্লাস দিলাম সেই ক্ষেত্রে প্রথম 5 প্রিন্ট করবে, তারপরে 6 প্রিন্ট করবে। আমি তো প্রিন্টই দেই না এখানে। প্লাস প্লাস এ মানে মানে আগে একটা সংখ্যা ছিল সেটার সাথে 1 যোগ হয়ে এ হয়েছে, এটা হতে পারে। না, এরকম কিছু না। আর কেউ বলবা? চাইলে বলতে পারো। এই আমার পুরান ব্যাচ কই, আমার পুরান ব্যাচের তো অনেকগুলো আছে। ভাইয়া আমি কিছু বলবো? তুমি কি আতিফ? হ্যাঁ আতিফ বলো। না ভাই, তার অন্যদিন বলবো। আচ্ছা অন্যদিন বলবে। আর কেউ বলতে চাও? আশরাফুল বলতে চাও? তোমারও তো পড়াইছি না এগুলো। ভাইয়া এ প্লাস প্লাস মানে হচ্ছে কি আগে ভ্যালুটা বসাবে, তারপরে হচ্ছে কি মানে মানটা মানে মানে বাড়াবে। আর প্লাস প্লাস হচ্ছে কি আগে মানটা বাড়াবে তারপরে হচ্ছে ভ্যালুটা বসাবে। আচ্ছা আচ্ছা, ওকে ঠিক আছে, যা বলছো ঠিক আছে, কিন্তু এটা তখনই আমরা চোখে দেখবো, যখন আমরা প্রিন্ট করব একে। মনে করো অভিজিৎ যেটা বলছে সেটাও ঠিক আছে, আশরাফুল যেটা বলছে সেটাও ঠিক আছে, বাট অনেকেই হয়তো যারা নতুন দেখছো এই জিনিসটা, আজকে প্রথম দেখছো, অনেকেই হয়তো এটা বুঝতে পারছো না আসলে কি বললাম। এ প্লাস প্লাসের মানেও হচ্ছে, এ প্লাস প্লাসের মানেও কিন্তু হচ্ছে এ সমান এ প্লাস ওয়ান, প্লাস প্লাস এর মানেও কিন্তু একই জিনিস, এ সমান এ প্লাস ওয়ান। ঠিক আছে, মানে আসলে যে এর মান এক বাড়বে এই দুইটা, এই কথায় দুইজনের কোনোজনই অমত না, দুইজনই একই কাজ করবে। এ সমান এ প্লাস ওয়ান, এখানে এ সমান এ প্লাস ওয়ান, দুই ক্ষেত্রেই আমাদের এর ভ্যালু এক বাড়বে, অর্থাৎ দুই ক্ষেত্রেই আমাদের এর ভ্যালু 6 হয়ে যাবে। ওকে, দুই ক্ষেত্রেই এর ভ্যালু 6 হয়ে যাবে, এটাতে কোনো পার্থক্য নেই। আমি সেমিকোলন না দিই, সেমিকোলন দিলে অবশ্য ডিফারেন্ট কেস বোঝা যায়। সি ল্যাঙ্গুয়েজের আমি একটা কোড লিখছি, তাহলে কিন্তু পরের লাইনে গিয়ে আবার নতুন একটা মান পেয়ে যাব। আমি আলাদা আলাদা কমান্ড বললাম মনে করো। আচ্ছা, আমি একটা কোড নিয়ে আসি। ধরো, আচ্ছা কোড না নিয়ে আমি এখানেই দেখাই দিই, তোমরা বুঝতে পারবে আশা করি। ধরো আমি বললাম যে ইন্ট এ ইজ ইকুয়াল টু 5, ওকে, এবং বি একটা ভ্যালু আমি বললাম, মানে একটা ভেরিয়েবল, এটার ভ্যালু আমি দিইনি, আমি বললাম বি ইজ ইকুয়াল টু এ প্লাস প্লাস, তার পরের লাইনে গিয়ে আমি বি এর ভ্যালুটা প্রিন্ট করলাম। মনে করো আমি বললাম যে প্রিন্ট এফ %d, খেয়াল করবা, কমা দিয়ে আমি লিখলাম বি, অর্থাৎ এই 3 নাম্বার লাইনে বি এর ভ্যালুটা প্রিন্ট হবে। আমি সেম কোড আরেকটা প্রোগ্রামে করলাম, মনে করি এটা আলাদা একটা কোড, একই রকম কোড, ইন্ট এ ইজ ইকুয়াল টু 5 বি, দেন লিখলাম বি ইজ ইকুয়াল টু প্লাস প্লাস এ, দেন লিখলাম প্রিন্ট এফ, একই কোড %d, তারপরে বি। এই যে আমি আলাদাভাবে দুইটা কোড করলাম, দুইটাতে কিন্তু প্রিন্ট এফ এগুলো সেম আসবে না। তোমাদের কি মনে হয় সেম আসবে? আমি কোড করে দেখাবো যে সেম আসবে না কিভাবে। এই যে আমি যদি প্রথমে এই কোডটা করি, মানে এ প্লাস প্লাস দিয়ে একটা কোড করি, এবং আলাদাভাবে যদি একটা কোড করি যে প্লাস প্লাস এ দিয়ে, তোমরা নিজেরাই দেখতে পারবা যে আসলে পার্থক্যটা কি তৈরি হচ্ছে। আমি কোডটা করে দিই, তাহলেই বুঝবা।
আমি ইতে চলে যাই, এটার নাম দিব আমরা ইনক্রিমেন্ট অ্যান্ড ডিক্রিমেন্ট অপারেটরস ডট সি। ওকে, আলাদা একটা কোড দিলাম, এটার নাম দিব আমরা, কোড কপি পেস্ট করে দিই, এখানে দিয়ে দিলাম, আর ভিতরে সব কিছু আমরা সরাই দিই, এগুলোর দরকার নেই, এটা সরাই দিই। ওকে, সো এখন আমি এ এর ভ্যালু বলে দিলাম 5 আমাদের কোড অনুযায়ী, বি এর ভ্যালু আমি বললাম না, সি এর ভ্যালু আমি বললাম না। ওকে, আমি বললাম বি। কি করলাম এরপরে, বি ইজ ইকুয়াল টু দিলাম এ প্লাস প্লাস। ওকে, বি সমান এ প্লাস প্লাস দিলাম। তারপরে আমি প্রিন্ট এফে গিয়ে বললাম, আমার এটা গেল কই, আচ্ছা, প্রিন্ট এফে গিয়ে বললাম যে %d এখানে কার ভ্যালু বসবে, বি এর ভ্যালু বসবে। ওকে, এই হচ্ছে একটা কাহিনী করলাম। ওকে, দেখি কি প্রিন্ট হয়, বি এর ভ্যালু কি প্রিন্ট হবে মনে হয় তোমাদের? দেখি কমেন্ট আসছে একটা, সাদমান ইকবাল বলছে বি এর ভ্যালু প্রিন্ট হবে 6। আচ্ছা, সবাই বলছে 6। আচ্ছা 6, একজন বলছে 5। আচ্ছা 5, আচ্ছা, মানে 6 আর 5 মিক্সড একটা আনসার আসছে আর কি। এখন দেখি আমরা আনসারটা কি আসে এবং কেন আসবে সেটা আমরা ব্যাখ্যা করব। খেয়াল করো কত আসছে আনসারটা। দেখে বলা যায় না কত আসছে? 5 আসছে, তাই তো? 5 তো দেখা যায় আশা করি। এই 5 কি দেখা যাচ্ছে? আমার কনসোল কি দেখা যায়? জি ভাই। আচ্ছা ঠিক আছে। তো এখন আশা করি বুঝছো সবাই যে আনসারটা যে 5 আসছে। এখন কাহিনী হচ্ছে কেন 5 আসছে, এটা আমাদের দেখতে হবে কেন 5 আসছে। ওকে, খেয়াল করো, এ প্লাস প্লাস মানে হচ্ছে আমি যখন লিখছি বি ইজ ইকুয়াল টু এ প্লাস প্লাস, খেয়াল করো প্লাস প্লাস আগে দিচ্ছি নাকি পরে দিচ্ছি এটা এখন ম্যাটার করে। কেন ম্যাটার করে খেয়াল করো, এ প্লাস প্লাস মানে হচ্ছে আমি যখন লিখছি বি ইজ ইকুয়াল টু সামথিং মানে হচ্ছে ওই ইকুয়াল টু সামথিং মানে কি, এখানে বি এর উপর ভ্যালুটা অ্যাসাইন হবে। এখন কখন অ্যাসাইন হবে? এ এর ভ্যালু সে আগে বসাবে, দেন এ এর ভ্যালু 1 বাড়বে, এটা হচ্ছে কথা। আমি যখন লিখব বি ইজ ইকুয়াল টু প্লাস প্লাস এ, এটার মানে হচ্ছে এ এর ভ্যালু আগে 1 বাড়বে, দেন এ এর ভ্যালু বি এর উপর বসবে। পার্থক্যটা আশা করি বুঝতে পারছো। একটা হচ্ছে অ্যাসাইন করার পরে মানটা বৃদ্ধি করে, আরেকটা হচ্ছে আগে মানটা বৃদ্ধি করে দেন অ্যাসাইন করে। এই যে প্রথমটাতে দেখা যাচ্ছে, প্রথম যেটা লিখলাম, প্রথম আমি এটাকে অ্যাসাইনমেন্টই বললাম, অ্যাসাইনমেন্ট 1। প্রথম অ্যাসাইনমেন্ট আমরা কি করছি, আগে এ এর ভ্যালু বসাই দিছি বি এর মধ্যে, দেন এ এর ভ্যালু 1 বৃদ্ধি করছি। এ এর ভ্যালু কিন্তু দুই ক্ষেত্রেই 1 বাড়ছে, এটাতে কোনো সন্দেহ নাই, কিন্তু অ্যাসাইনমেন্টের পরে এ এর ভ্যালু বাড়ছে প্রথম ক্ষেত্রে, আর দ্বিতীয় ক্ষেত্রে কি আগে এ এর ভ্যালু 1 বৃদ্ধি করছে, দেন অ্যাসাইন করছি বি এর মধ্যে। তো আমি এখন দেখে নিই এখানে কি হয়। আমি যদি এখানে প্লাস এ প্লাস প্লাস না দিয়ে প্লাস প্লাস এ দিই তাহলে কি হবে খেয়াল করো, এ এর ভ্যালু আগে 1 বাড়বে, দেন বিতে গিয়ে বসবে। সো তখন বি এর ভ্যালু হয়ে যাবে কত? 6। রান করি প্রোগ্রামটা, খেয়াল করবা এই যে এখন বি এর ভ্যালু কত হয়ে গেছে? 6। তো আশা করি প্লাস প্লাস এ এবং এ প্লাস প্লাস এই দুইটার মধ্যে পার্থক্য বুঝতে পারছো। এটাই হচ্ছে তোমার ইনক্রিমেন্ট এন্ড ডিক্রিমেন্ট অপারেটর। সেম কথা তোমার মাইনাস মাইনাসের ক্ষেত্রে সত্য। খেয়াল করো, আমি যদি লিখি এ মাইনাস মাইনাস তাহলে কি হবে, আগে এ এর ভ্যালু বি এর মধ্যে বসবে, দেন এ এর ভ্যালু 1 কমবে। আমি যদি রান করি দেখো এর ভ্যালু কত আসছে? 5 আসছে, কারণ ভ্যালু তো কমে নাই, মানে বি এর মধ্যে তো কমে যাওয়া ভ্যালু বসে নাই, বি এর মধ্যে আগের এ এর ভ্যালু বসছে, দেন এর ভ্যালু 1 কমে গেছে। কিন্তু আমি যদি এখানে মাইনাস মাইনাসটা আগে না দিয়ে, সরি পরে না দিয়ে আগে দিয়ে দিই তাহলে কি হবে, এর ভ্যালু আগে 1 কমবে, দেন বি এর মধ্যে বসবে। ওকে, তাহলে কি হচ্ছে খেয়াল করো, আমি যদি এখন দিই রান করি আনসার আসবে 4। কেন? কারণ এখন আগে সে বিয়োগ করছে 1, তারপরে বি এর মধ্যে মানটা বসাইছে। আই হোপ তোমরা এই অংশটা বুঝতে পারছো ভালো মতো, নাকি? আশা করি বুঝতে পারছো। ওকে, ওকে, এই পর্যন্ত আমরা বুঝলাম। তো ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর আমাদের হয়ে গেল। আচ্ছা, এখন আরেকটা কোড লিখি আমি। মনে করো আমি লিখলাম এটা সরাই দিই। আমি মনে করো এ প্লাস প্লাস এর ভ্যালু প্রিন্ট করতে চাই, এটাও একটা ইন্টারেস্টিং কথা। আমি বললাম যে আমি জাস্ট দেখতে চাই যে প্লাস প্লাস এর ভ্যালু আসলে কত, এটা আমরা দেখতে চাই যে প্লাস প্লাস এ ইজ ইকুয়াল টু %d। তারপরে আমরা কি করলাম, আমরা এখানে লিখলাম
কার ভ্যালু প্লাস প্লাস এ, আমরা ডিরেক্ট দেখে যাবো যে প্লাস প্লাস এর ভ্যালু আসলে কত হয়। বলো তো প্লাস প্লাস এর ভ্যালু কত বসবে এখানে? আনসার আসছে প্লাস প্লাস এর ভ্যালু আমাদের আসছে 6 দুদিনই 6 বলছে। আচ্ছা ঠিক আছে, দেখে নিই, রান করি। প্লাস প্লাস এ খেয়াল করো ইজ ইকুয়াল টু 6। আমি যদি এখন বলি যে আমি এখন এ প্লাস প্লাস এর ভ্যালু দেখতে চাই, আমি এখানে লিখলাম এ প্লাস প্লাস ইকুয়ালস পার্সেন্ট ডি, এখানে আমি বললাম এ প্লাস প্লাস, দেখে নিই কি আনসার আসে। দেখো এখানে আনসার আসে 5। মানে বুঝছো, যখন আমি এ প্লাস প্লাস দিচ্ছি তার মানে কি, এই যে পার্সেন্ট ডি এর জায়গায় একটা পূর্ণ সংখ্যা বসবে, এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ কি বলে অ্যাসাইনমেন্ট। পার্সেন্ট ডি এর জায়গায় তো একটা ভ্যালু বসবে, কার ভ্যালু বসবে? এর ভ্যালু বসবে। এর ভ্যালুটা বসার পরে তারপরে এর মান 1 বাড়বে, এটাই হচ্ছে এখানে মজা, বুঝতে পারছো? এর ভ্যালু এখানে বসার পরে তারপরে কিন্তু এর ভ্যালু 1 বাড়বে। তাহলে আগে যদি বসে যেত 5ই বসবে, এই জন্য এখানে তুমি 5ই দেখতে পাচ্ছ। কিন্তু আমি যদি প্লাস প্লাস এ দিই তার মানে হচ্ছে সে আগে মান বাড়াবে তারপরে পার্সেন্ট ডি এর জায়গায় তার ভ্যালুটা পাঠাবে, ওই জন্য তখন 6 আসছিল। সেম গোজ ফর মাইনাস মাইনাস অলসো। তো আমি আশা করি তোমরা ব্যাপারটার মজা বুঝতে পেরেছো যে আগে প্লাস প্লাস দেওয়া মানে কি এবং পরে প্লাস প্লাস দেওয়া মানে কি। ওকে, আচ্ছা এখন আমরা অ্যারিথমেটিক অপারেটর দেখলাম, দেন আমরা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর দেখলাম। এখন আমরা কি হলো, এখন আমরা নতুন টাইপের অপারেটর দেখবো, সেটার নাম হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। একটা অ্যাসাইনমেন্ট অপারেটর নিয়ে তো আমরা কাজ করছি, যেটা হচ্ছে আমাদের ওই যে এ সমান আমরা যখন লিখতেছি বি, তার মানে হচ্ছে বি এর ভ্যালুটা এর মধ্যে অ্যাসাইন হচ্ছে, এই ইকুয়াল সাইনটাও কিন্তু আমার অ্যাসাইনমেন্ট অপারেটরের ভিতরে পড়ে। ওকে, আমি প্রথমে লিখে দিই টাইটেলটা, এটা হচ্ছে আমাদের সি অ্যাসাইনমেন্ট অপারেটর, সি অ্যাসাইনমেন্ট অপারেটরস, সি অ্যাসাইনমেন্ট অপারেটরস। ওকে, সো খেয়াল করো অ্যাসাইনমেন্ট অপারেটরের লিস্টে আমার কাছে কি কি আছে। একটা আছে হচ্ছে ইকুয়াল, যেটা নিয়ে আমরা কাজ করছি, একটা আছে প্লাস এ, একটা আছে মাইনাস এ মাইনাস ইকুয়াল, প্লাস ইকুয়াল মাইনাস ইকুয়াল, একটা আছে হচ্ছে ইনটু ইকুয়াল, একটা আছে ভাগ ইকুয়াল। ওকে, একটা আছে কি এই যে পার্সেন্ট ইকুয়াল। অর্থাৎ সবগুলা অ্যারিথমেটিক অপারেটর আমরা নিয়ে আসছি, যার সামনে একটা সমান চিহ্ন নিয়ে আসছি। দেখো প্লাস মাইনাস গুণ ভাগ তারপরে পার্সেন্ট, এই সবগুলোই কিন্তু আমাদের অ্যারিথমেটিক অপারেটর ছিল, ঠিক আছে? কিন্তু এখন কয় ধরনের অপারেটর আছে তুমি তোমার সামনে তোমার চোখের সামনে দেখতে পারবা, সমস্যা নেই। ইকুয়াল দেখো, প্লাস মাইনাস মানে ইনটু ভাগ, তারপরে হচ্ছে মডিউল অপারেটর, এই সবগুলোর সামনেই আমরা জাস্ট ইকুয়াল সাইন দিয়ে দিচ্ছি। এটা নাম হয়ে গেছে নতুন করে আরেকটা অ্যাসাইনমেন্ট অপারেটরস। তো প্রথমে ইকুয়ালটা নিয়ে কথা বলি। এটা মানে আসলে কি বোঝায়? এটার মানে বোঝায় যে আমি যদি লিখি এ ইকুয়াল টু বি, এটার মানে হচ্ছে এর মধ্যে আমি বি এর ভ্যালুটা রেখে দিচ্ছি। এটার মানে হচ্ছে আমি বি এর ভ্যালুটা এর মধ্যে বসিয়ে দিচ্ছি। এটাই হচ্ছে একদম প্রথমটা। ইকুয়াল দিয়ে আসলে কি বোঝায়, প্লাস ইকুয়াল দিয়ে কি বোঝায়। ধরো আমি বললাম এ প্লাস ইকুয়াল বি, এটার মানে আসলে কি লিখে ফেললেই বুঝবা। এটার মানে হচ্ছে এ ইজ ইকুয়াল টু এ প্লাস বি, অর্থাৎ এ এর সাথে বি যোগ করে যে ভ্যালুটা হয় সেটা এর মধ্যে রেখে দেওয়াটা, এইভাবে লেখা যে কথা এইভাবে লিখে একই কথা। সো এইভাবে লেখার কারণ কি? এইভাবে লেখার কারণ হচ্ছে সময় বাঁচানো, জায়গা বাঁচানো, ঠিক আছে? এবং অনেক ইজিলি বোঝা যায়। দেখো এখানে এ সমান এ প্লাস বি লিখছো, ক্যারেক্টার লিখছো 3টা, এখানে এ প্লাস ইকুয়াল বি অনেক কম সময়ে কিন্তু লিখে ফেলতে পারছো। ওকে, সো এই জন্য এটা কাজের, এটার নাম হচ্ছে এই জন্য অ্যাসাইনমেন্ট অপারেটর। ওকে, তারপর যখন আমি মাইনাস ইকুয়াল লিখছি তার মানে কি এ মাইনাস ইকুয়াল বি, এটার মানে হচ্ছে এ থেকে বি বাদ দিয়ে যা হয় সেটা এর মধ্যে রেখে দেয়া, এটাই হচ্ছে এ মাইনাস ইকুয়ালস বি। হ্যাঁ, অনেক সময় বাঁচছে আসলে, যখন বড় কোড করতে যাবা তখন দেখবা কত সময় বাঁচে। আচ্ছা, ইনটু ইকুয়ালস কি বুঝতেই পারছো এখন, এগুলা সবই তোমাদের এখন বোঝার কথা। এ এর সাথে বি গুণ করে যা হয় সেটা এর মধ্যে রেখে দেয়া। ভাগ ইকুয়াল মানে কি, এই যে ভাগ ইকুয়াল বি, অথবা ডিভাইড ইকুয়াল যদি লিখি তাহলে এটা হবে এ ইজ ইকুয়াল টু এ ডিভাইডেড বাই বি। এখানে সেম কথা, এ পার্সেন্ট ইকুয়াল বি মানে কি এ কে বি দ্বারা ভাগ করলে যে ভাগশেষ হয় সেই ভাগশেষটা এর মধ্যে রেখে দেয়া যে কথা, এই জিনিসটা সেম কথাই বোঝায়, এ পার্সেন্ট ইকুয়ালস বি। ওকে, সো অ্যাসাইনমেন্ট অপারেটরের একটা আমরা কোড দেখে ফেলি। বাই দ্য ওয়ে, আমি সবগুলো কোডে কিন্তু তোমাদের দিয়ে দিব, চিন্তা কোনো কারণ নেই। এইসব কোড তোমাদের যে আমার ভিডিও দেখে দেখে তুলতে হবে এরকম কোনো কথা না, আমি সবগুলো কোড সুন্দর মতো সেভ করে রেখে দিব, তোমরা ওখান থেকে ডাউনলোড করতে পারবা কোড।
কপি পেস্ট করতে পারবা তোমাদের নিজের এডিটরে, কোনো সমস্যা নেই। এবং আমি সুন্দর মতো সবগুলা কোডেরই আলাদা আলাদা নাম দিচ্ছি। দেখো তুমি টপিক মানে কোডের নাম দেখলেই বুঝবে এটা কোন টপিকের ছিল। এই যেমন এটা ছিল এরিথমেটিক অপারেটরের উপর, এরপরটা আমরা লিখছি ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটরের উপর। এখন যে কোডটা লিখবো সেটার নাম থাকবে অ্যাসাইনমেন্ট অপারেটর। সো সবগুলাই তোমরা সুন্দর মতো সাজানো গোছানো পাবা, কোনো সমস্যা হবে না। ওকে, আমরা নতুন একটা ফাইল খুলি যেটার নাম আমরা দিব অ্যাসাইনমেন্ট অপারেটর। তো সেভ দিই, কন্ট্রোল শিফট এস দিয়ে সেভ। নাম দিব আমরা অ্যাসাইনমেন্ট অপস। অপস মানে হচ্ছে অপারেটরস, ডট সি দিয়ে বুঝলাম এটা সি ফাইল। ওকে, তো আমরা আবার সেই টেমপ্লেটটা বসাই দিই সি এর। এগুলা বাদ দিয়ে দিলাম, কেটে দিলাম। একটা কোড কপি করে পেস্ট করে দিই তোমাদের সামনে। মনে করো আমি বললাম এই যে এটা, এই যে কোডটা আমি লিখে রাখছি সবকিছু। আমাকে কপি পেস্ট হয়েছে না, এটা হয় নাই। এই যে ওকে, এই যে একটা কোড, এখানে আমাদের সবগুলো অপারেটর রাখা আছে। এই যে দেখো আমি বলছি এ একটা ভেরিয়েবল যেটার ভ্যালু আমি দিয়ে দিয়েছি 5, সি একটা ভেরিয়েবল যেটার ভ্যালু আমি দেই নাই। আমি বলছি যে সি ইজ ইকুয়াল টু এ। প্রথমেই আমি কি কাজটা করলাম, একদম একদম যে বেসিক যে অ্যাসাইনমেন্ট অপারেটরটা অর্থাৎ ইকুয়াল সেটা করলাম। অর্থাৎ কি আমি সি এর মধ্যে এ এর ভ্যালুটা রেখে দিচ্ছি। তাহলে আমি পরের লাইনে প্রিন্ট করছি যখন সি ইজ ইকুয়াল টু পার্সেন্ট ডি, পার্সেন্ট ডি এর জায়গায় কি বসবে, সি এর ভ্যালু। সি এর ভ্যালু কত প্রিন্ট হবে বুঝতেই পারছো, 5 প্রিন্ট হবে, কারণ এর ভ্যালু 5 ছিল এবং আমি এর ভ্যালুটাকেই সি এর মধ্যে অ্যাসাইন করে দিছি এই যে এই লাইনে। পরে যখন আমি করছি সি প্লাস ইকুয়াল টু এ, তখন কি, তখন ভ্যালুটা কত আসবে বলো তো সি এর। সি যখন আমি বলছি প্লাস ইকুয়াল টু এ, তখন সি এর ভ্যালু কত আসবে, চিন্তা ভাবনা করে বলো। আচ্ছা আমি তোমাদেরকে একটা কাজ দিই, তোমরা সবাই একটু কমেন্ট করবা। আগে কাজটা বুঝে নাও তারপরে কমেন্ট করিও। প্রত্যেকটা লাইনে প্রিন্টএফে তাই। আসলে কত, না না এখন বলতে হবে না, শোনো। প্রত্যেকটা লাইনে প্রিন্টএফে এই যে আমি যে প্রিন্টএফ লাইনগুলো আছে, এই যে 8 নাম্বার লাইন, তারপরে এই যে 10 নাম্বার লাইনে প্রিন্টএফ আছে, তারপরে 12 নাম্বার লাইনে প্রিন্টএফ আছে, তারপরে 14 নাম্বার লাইনে প্রিন্টএফ আছে, তারপরে 16 নাম্বার লাইনে, তারপরে 18 নাম্বার লাইনে। এই প্রত্যেকটা প্রিন্টএফের জায়গায় কি বসবে তোমরা সিরিয়ালি সবগুলো লিখে দাও তোমরা নিজেরা। এই তো প্রিন্টএফ হলো কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তো ওই 6টা প্রিন্টএফের জায়গায় কি কি ভ্যালু বসবে সেটা জাস্ট এখানে লিখে দাও। এই যে এই যে এখানে কি কি ভ্যালু বসবে একটু বসায় দাও, সিরিয়ালি লিখবা সবগুলা। না এইভাবে এইভাবে না, এক লাইনে সবগুলো লিখে দিতে হবে আর কি। তোমরা তো একজনের কমেন্টের পর আরেকজনের কমেন্ট উপরে উঠে যায়, একসাথে লিখে সবগুলো লিখে দাও। কমা দিয়ে দিয়ে দাও, আমার কোনো সমস্যা নেই, কমা দিয়ে দাও। মনে করো 5, তারপরে মনে করো 100, তারপরে মনে করো 200 তোমার আনসার। কমা দিয়ে সবগুলো লিখে তারপরে সেন্ড দাও। 6টা তো 6টা সংখ্যা আসবে। আচ্ছা একজন আনসার করছে, তার আনসার হচ্ছে 5, 10, 0, 25, 1, 0। একজন আনসার 5, 10, 0, 25, 1, 0। হ্যাঁ দুইজনের আনসার একই রকম ভাবে হয়ে গেছে। আচ্ছা দুইজন আনসার করছে, যেটা আমরা চেক করে দেখি এখন। আমরা এই কোডটা রান করি। 5, 10, 5, 25, 5, 0। তোমাদের যাদের 2টা 0 আসছে তাদের এই জায়গাটা ভুল। 5-এর পরে 10, 10-এর পরে 5, কিন্তু তোমাদের আসছে 0। পরেরটা 25 ঠিক আছে, এর পরেরটা আবার 5, সেটা আবার তোমাদের মিলে নাই।
তোমাদের 1 আসছে, আবার সি যে 0 সেটা আবার ঠিক আছে। আমরা দেখি চেক করে কি হয়। দেখো প্রথমে সি ইজ ইকুয়াল টু পার্সেন্ট ডি সি, তাহলে প্রথমটাতে আমার সি এর ভ্যালু তো 5 বসে যাবে, কারণ এর আগের লাইনে আমি সি এর ভ্যালু কত করছিলাম, সি সমান এ দিছি, মানে কি এর ভ্যালু এখন সি এর মধ্যে বসে যাবে, অর্থাৎ তখন সি এর ভ্যালু হয়ে যাবে 5। আমি অ্যানোটেশন দিয়ে অ্যাড করে দিই, তাহলে এইখান থেকে আমরা পাচ্ছি কি সি ইজ ইকুয়াল টু এ, মানে কি আসলে সি ইজ 5 আমরা পাচ্ছি। ওকে, ও বাই দ্য আমার কোডের মধ্যেই কিন্তু কোডের মধ্যেই তো কমেন্ট আকারে দেওয়া ছিল আনসারগুলো, এই যে খেয়াল করছো, এই যে 5, 10, 5, 25, 5, 0, তুমি এগুলো দেখে দেখে বসাতে পারতা। যাই হোক, আমি খেয়াল করি নাই, তোমরাও খেয়াল করে নেই, ভেরি গুড। আচ্ছা সি সমান 5, পরের লাইনে বলছি যে পরে এই যে পরের যে অপারেশনটা করলাম আমরা, এই যে এখানে সি সমান সি প্লাস ইকুয়াল টু এ, তার মানে কি পরের লাইনে সি এর ভ্যালু আরো 5 বাড়বে। ওকে, প্লাস ইকুয়াল টু এ মানে কি, এটা মানে হচ্ছে সি ইজ ইকুয়াল টু সি প্লাস এ, তাহলে সি এর ভ্যালু এখন হচ্ছে 5, এ এর ভ্যালু তো 5 আছেই আমার, তো 5 আর 5 যোগ করলে কত হয়, 10 হয়ে যায়, তাহলে এখান থেকে আমরা পাবো কত, 10, 5, 10 পাবো। এরপরেরটা সি মাইনাস ইকুয়াল টু এ, তাহলে সি এর ভ্যালু তো আমাদের, খেয়াল করবে এই জায়গায় তোমরা অনেকেই ভুল করছো, সি এর ভ্যালু কিন্তু আমার আর নো মোর 5, সি এর ভ্যালু কিন্তু পরের লাইনে 10 হয়ে গেছে, পরের অপারেশনে সি এর ভ্যালু আমার 10 হয়ে গেছে। তো 10 থেকে যখন আমি এই যে সি মাইনাস ইকুয়াল টু এ, মানে কি সি ইজ ইকুয়াল টু সি মাইনাস 5, তো সি এর ভ্যালু তো এখন আর 5 নাই, সি এর ভ্যালু তো এখন 10, তো 10 থেকে 5 গেলে কত হয়, 5ই তো থাকে, তাহলে সি এর ভ্যালু এখন হয়ে গেল কত, 5। পরের কাজে আমি কি করছি খেয়াল করো, সি ইনটু ইকুয়াল টু এ, অর্থাৎ সি এর ভ্যালুর সাথে এ এর ভ্যালু গুণ করে সি এর মধ্যে রাখবো, তাহলে সি এর ভ্যালু এখন 5, এটার সাথে আমি এর ভ্যালু গুণ করবো 5, তাহলে 5 5 25, সি এর ভ্যালু কিন্তু এখন 25। পরেরটাতে কি করছি, সি ডিভাইডেড বাই এ, অর্থাৎ সি কে এ দ্বারা ডিভাইড করে যা হয় সেটা এর মধ্যে সি এর মধ্যে বসবে। ওকে, অর্থাৎ এটা হচ্ছে সি ইজ ইকুয়াল টু সি ডিভাইড বাই 5, যেহেতু সি এর ভ্যালু এখন 25, 25 কে 5 দ্বারা ভাগ করলে ভাগফল কত হয়, 5 হবে। ওকে, ভেরি গুড। আচ্ছা, পরের লাইনে আমরা কি করছি, তাহলে সি এর ভ্যালু এখন কত, সি এর ভ্যালু কিন্তু এখন আর 25 না, সি এর ভ্যালু এখন কিন্তু 5। তোমার কিন্তু প্রত্যেক অপারেশনের পরে সি এর ভ্যালু আপডেট হচ্ছে নতুন করে, প্রথমটাতে ভ্যালু ছিল 5, পরেরটাতে ভ্যালু হয়ে গেছে 10, পরেরটাতে হয়ে গেছে আবার 5, সরি পরেরটাতে হয়ে গেছে 25, এরপরে আবার 5, এখন আমরা আবার চেক করব, এখন তো সি এর ভ্যালু 5, তাহলে সি পার্সেন্ট ইকুয়াল টু এ, মানে কি এটা মানে হচ্ছে সি কে এ দ্বারা ভাগ করলে যে ভাগশেষটা হয় সেটা বসবে, তাহলে 5 কে যদি আমরা, এর ভ্যালু কিন্তু শুরুতে 5 ছিল, ওইটা চেঞ্জ করিনি আমরা একবারও, ঠিক আছে, ওইটা মাথায় রাখবা। তাইলে এর ভ্যালু কিন্তু এখন 5ই আছে, সি এর ভ্যালু 5, তাহলে আমি যদি 5 কে 5 দ্বারা ভাগ করি, তাহলে ভাগশেষ ডেফিনেটলি শূন্যই থাকবে, এই জন্য এখানে আনসার আসছে আমাদের 0। আমি আশা করি এই অংশটা সবাইকে বোঝাতে পেরেছি নাকি। এই জিনিসটা খেয়াল করবা, শুরুতেই যে ভ্যালুটা সেটাই কিন্তু আর সি এর ভ্যালু নাই, সি এর ভ্যালু কিন্তু প্রত্যেক অপারেশনে একবার করে চেঞ্জ হচ্ছে, এখানে একবার চেঞ্জ হয়েছে, এখানে আরেকবার চেঞ্জ হয়েছে, এখানে আরেকবার চেঞ্জ হয়েছে, এখানে আরেকবার চেঞ্জ হয়েছে, এখানে আরেকবার চেঞ্জ হয়েছে, ফাইনালি এখানে এসে একবার চেঞ্জ হয়েছে। একদম সি শুরু করছিলাম আমরা 5 দিয়ে, শেষ হয়েছে এসে 0-তে, মাঝখানে দুইবার 5 হয়েছে, একবার 25 হয়েছে, এই তো একবার 10 হয়ে গেছে। আচ্ছা, তো আমি আশা করি এই কোডটা সবাই বুঝতে পেরেছ। ওকে, আমি এটা সরাই দিই। ওকে, অর্শান কি বুঝতে পারছো বি মাইনাস ইকুয়াল এ হলে কি হবে? তুমি যে একটা কোশ্চেন করছিলে একটু আগে, তুমি কি বুঝতে পারছো অর্শান? অর্শান কি ক্লাসে আছে? সে মনে হয় নেটের প্রবলেমে বের হয়ে গেছে, যাই হোক সমস্যা নেই। আচ্ছা, তো এই কোডটা আশা করি সবাই বুঝতে পারছো। আমরা এখন পরের কোডে চলে যাই। পরের কোড বলতে আমরা পরের অপারেটর চলে যাবো আর কি। এই গেল আমাদের কি অপারেটর ছিল, এটা ছিল আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর। এই যে আমরা যত ধরনের অ্যাসাইনমেন্ট অপারেটর সম্ভব মোটামুটি সবগুলো নিয়ে আসছি, ইকুয়াল, প্লাস ইকুয়াল, মাইনাস ইকুয়াল, ইনটু ইকুয়াল, ডিভাইড ইকুয়াল এবং পার্সেন্ট ইকুয়াল। ওকে, এখন আমরা আরেকটা টাইপের অপারেটর দেখবো, সেটার নাম হচ্ছে রিলেশনাল অপারেটর। তো আমরা আমাদের স্কেচবুকে চলে যাই, রিলেশনাল অপারেটর। ওকে, আচ্ছা, আগের এই মাত্র যে কোডটা দেখলাম আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটরের উপর, সেটা কি কারো বুঝতে কোনো প্রবলেম হয়েছে? একটু বলো তো আমাকে, মেসেজেও বলতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, যদি প্রবলেম না থাকে তাহলে আমরা পরেরটাতে চলে যাব। ওকে, তো এখন যেটা দেখবো সেটার নাম হচ্ছে আমাদের লজিক্যাল অপারেটর, সরি লজিক্যাল না, এখন হচ্ছে রিলেশনাল অপারেটর। এই যে রিলেশনাল
অপারেটরস। আচ্ছা, রিলেশনের অপারেটর আসে কি করে? আমরা রিলেশন ঠিক করি যে এইটার সাথে এটা রিলেশন কেমন। আমরা চেক করব যে এ এর সাথে বি এর রিলেশন কেমন। জাস্ট এই হচ্ছে কথা, এ এর সাথে বি এর রিলেশন কেমন, যে অপারেটরগুলো দিয়ে সেটা ঠিক করা হয়। দুইটা ভেরিয়েবলের মধ্যে রিলেশন কেমন, যে অপারেটরগুলো দিয়ে ঠিক করা হয় সেই অপারেটরগুলোর নামই হচ্ছে রিলেশনাল অপারেটর। তো রিলেশনাল অপারেটর কি কি আছে একটু খেয়াল করো, কয়েকটা আছে। একটা হচ্ছে ইকুয়াল ইকুয়াল, এরকম একটা আছে। একটা আছে গ্রেটার দেন, এটা তোমরা ম্যাথে পড়ছো অসমতায়। একটা আছে লেস দেন, এটাও তোমরা ম্যাথে দেখছো। এখন যেগুলো দেখাবো, যেটা দেখাবো সেটা তোমরা দেখো নাই হয়তো। এটা আছে নট ইকুয়াল। এই যে উল্টা এক্সক্লেমেশন যে সাইনটা, এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে নট বোঝায়। ওকে, সো এটাকে এক্সক্লেমেটরি ধরে না নিয়ে এটাকে তোমরা নট ধরে নিবা, নট। তো এই যে এক্সক্লেমেশন, এটা মানে হচ্ছে নট, নট ইকুয়াল। এরপরেরটা আমি লিখবো, এটাও তোমরা দেখে আসছো, তোমরা দেখছো এইভাবে, বাট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লেখা হয় এইভাবে। এটা তার এক্স্যাক্টলি তাই বোঝায় যেটা আমরা ম্যাথে পড়ে আসছি, গ্রেটার অর ইকুয়াল। ওকে, এবং একটা আছে লেস অর ইকুয়াল, মানে লেস দেন সাইন দিব, দেন আমরা ইকুয়াল সাইন দিব। এই হচ্ছে আমাদের মোটামুটি 1 2 3 4 5 6, এই 6টা হচ্ছে আমাদের রিলেশনাল অপারেটর। ওকে, তো এরা আসলে চেক করে দুইটা সংখ্যার মধ্যে যে এদের মধ্যে রিলেশনটা কেমন। ওকে, যেমন ধর আমি যদি বলি ইকুয়াল ইকুয়াল, নর্মালি আমরা ম্যাথের ক্ষেত্রে তো ইকুয়াল দিয়ে বুঝতাম যে সমান, এটা দিয়ে সমান বোঝায়। বাট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিন্তু ইকুয়াল দিয়ে সমান বোঝায় না। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা একটু আগে দেখছি সি প্রোগ্রামিংয়ে ইকুয়ালটা কি বোঝায়। ইকুয়ালটা বোঝায় যে অ্যাসাইনমেন্ট, আমি এ সমান বি লিখছি মানে এটা না এ আর বি সমান সমান, এটার মানে হচ্ছে বি এর ভ্যালুটা এ এর মধ্যে আমি রেখে দেবো। না হলে তো আমি যখন লিখছিলাম একটু আগে এ সমান এ প্লাস ওয়ান, এটা যদি ম্যাথমেটিক্যাল কেস হতো তাহলে কিন্তু তুমি এটা বিশ্বাস করার কথা না। কারণ একটা সংখ্যার সাথে এক যোগ করে আবার ওইটা এ এর সমান, সেটা কিন্তু কখনোই সম্ভব না। ঠিক আছে, এটা কিন্তু সম্ভব হবে না। আচ্ছা, তো তাহলে কিন্তু এটা হয়ে যেত যে এ আর এ কেটে দিয়ে 1 সমান 0 লিখতে পারতো তুমি। সো এটা তো আসলে এই কেসটা না। এটার মানে হচ্ছে এর সাথে এক যোগ করে যে ভ্যালুটা আসে সেটা আমি এর মধ্যে রেখে দিব। তার মানে ইকুয়ালটা এখানে আমার কোনো সমান চিহ্ন বোঝায় না, এটা দ্বারা বোঝায় অ্যাসাইনমেন্ট। তো ইকুয়াল ইকুয়াল দিয়ে কি বোঝায়? ইকুয়াল ইকুয়াল দিয়ে কিন্তু ঠিকই বোঝায় সমান। ঠিক আছে, আবার সমান বোঝায় এরকম না, সে চেক করে যে সমান কি না। ইকুয়াল ইকুয়াল চেক করে আর দে ইকুয়াল। ঠিক আছে, এটা সে চেক করে যে সমান কিনা, এটা সে চেক করে। ওকে, আমি লিখে দিই ইংলিশটা একটু, তাহলে আশা করি বুঝতে পারবা কাহিনী কি। আমি একটু ভালো করে নিয়ে আসি একটা। কালি আসে না কেন, যাই সমস্যা নেই, লিখে ফেলি এটা দিই। ওকে, ইট চেকস ওয়েদার টু অপারেন্টস আর ইকুয়াল। ঠিক আছে, এটা দ্বারা বোঝায় ইকুয়াল টু। আমি বাংলা লিখে দিই, এরা সমান কি না এটা আমরা চেক করব। সবগুলোর ভিতরে একটু কি না চিন্তা করে বা প্রশ্নবোধক ঢুকাই দেবা, এরা সমান কি না সেটা চেক করে। এটা হচ্ছে আমাদের গ্রেটার দেন, গ্রেটার দেন একসাথে হয়ে গেছে দুইটা শব্দ, বাট এটা আলাদা। এখানে আমরা চিন্তা করব কি না, অর্থাৎ আমি যখন লিখব এ গ্রেটার দেন বি, ইট ডাজন্ট মিন যে এ গ্রেটার দেন বি। সে চেক করছে যে এ কি বি এর চেয়ে বড়, যদি এ বি এর চেয়ে বড় হয় সে আমাকে বলবে হ্যাঁ, আর যদি না হয় তাহলে বলবে না। কথা বুঝছো? আমি যদি দিই এখানে এ লেস দেন বি, এটার মানে এটা না যে এ লেস দেন বি সত্যি কথা। এটা হি ইজ চেকিং ওয়েদার এ ইজ লেস দেন বি। যদি এ বি এর চেয়ে ছোট হয়ে থাকে দেন হি উইল রিপোর্ট পজিটিভ, আর যদি ছোট না হয়ে থাকে হি উইল রিপোর্ট নেগেটিভ। নেগেটিভ তো বলবে না, সে আমাকে বলবে না, মিথ্যা, এ বি এর চেয়ে ছোট না, সমানতা হতে পারে। দেন ইন দিস কেস দিস অপারেশন উইল রিটার্ন 0 টু মি। ওকে, এটা হচ্ছে কথা। ওকে, যখন আমি দিচ্ছি এক্সক্লেমেটরি ইকুয়াল, তার মানে হচ্ছে সমান নয়। তার মানে এই অপারেটরটা চেক করছে দুইটা সংখ্যা সমান না কিনা। আমি যখন লিখছি এ নট ইকুয়াল টু বি, এটা মানে এটা না যে এ আর বি সমান না, সে আমাকে চেক করে বলবে যে এই দুইটা সমান না কিনা। অর্থাৎ আমি বললাম, সে ফর এক্সাম্পল আমি বললাম যে দুইটা সংখ্যা এই দুইটা সমান না। তো আমার কথা তুমি বিশ্বাস করো নাই, তুমি তোমার একজন টেস্টারকে পাঠালো ওই মানুষ, দুইটা মানুষের সামনে বা দুইটা সংখ্যার কাছে, যে তুমি চেক করে আমাকে বলো এরা সমান না কিনা, আমি যেটা বলছি সেটা সত্য কিনা। তো সে তখন চেক করে বলবে, এই যে সেই মানুষটা যে চেক করতে আসছে, সে তার কাজই হচ্ছে দুইটা সংখ্যা যদি সমান না হয় তাহলে সে আমাকে পজিটিভ রিপোর্ট দিবে। ওকে, তো নট ইকুয়াল মানে সমান না কিনা। তাহলে আমি বলবো এখানে সমান নয় কিনা। কিছু বলবা কেউ? আচ্ছা, একজন মেসেজ দিছে। ও, কথা শোনা যায় না আমার?
আমার কথা কেউ কি শুনতে পাচ্ছ? ভাই শোনা যায় তো? আচ্ছা, তাহলে যে শুনতে পাচ্ছেন তার নেটের প্রবলেম। দাঁড়াও, একজন বলে দিই। ওয়েট। ওকে, তো এটা চেক করছে যে সমান নয় কিনা। এরপরেরটা গ্রেটার ইকুয়াল, এ চেক করছে, বুঝতে পারছো এখন কি সমান বড় অথবা সমান কিনা। ধরো আমি এখানে বললাম, আমি এখন রিয়েল সংখ্যা নিয়ে আসি, আমি বললাম এটা 17, এটা হচ্ছে 15, এই যে আমি লিখলাম এটা কি ঠিক আছে? সে চেক করছে যে 17 15 এর চেয়ে বড় অথবা সমান, এই শর্ত মানছে কিনা। শর্ত কি মানছে বলো তো? মানছে তো ডেফিনেটলি, শর্ত তো অবশ্যই 15 এর চেয়ে বড়, সো বড় অথবা সমান এই শর্ত সে মানছে। তাহলে এই চেক করছে যে বড় অথবা সমান কিনা। লেস অর ইকুয়াল মানে কি? ছোট অথবা সমান কিনা। কারণ এই অপারেটরটাই, এই সেট অফ অপারেটরটাই তোমার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কেন? কারণ প্রোগ্রামিং যখন তুমি করতে যাবা তখন কিন্তু ডেফিনেটলি ইউ হ্যাভ টু চুজ, তুমি এদিকে যাবা নাকি ওইদিকে যাবা, তুমি এই কাজ করবা নাকি ওই কাজ করবা। তুমি ডিসিশন কেমনে নিবা? তুমি তো কিছু টেস্টিং করবা যে যদি এটা হয় তাহলে আমি ওইদিকে যাবো, এই যদি এটা না হয় তাহলে আমরা অন্যদিকে যাবো। সো তখন তুমি যে অপারেটরগুলো দিয়ে কাজ করবা, দিজ অপারেটরস, ঠিক আছে? এই যে রিলেশনাল অপারেটরস, তুমি চেক করবা এ যদি বি এর চেয়ে বড় হয় আমি সামনে আগাবো। ধরো আমি শত্রুকে 100টা গুলি করলে, এই এক্সাম্পল গতদিনই দিছিলাম, আমি যদি আমার এনিমিকে 100টা গুলি করে ফেলি দেন হি উইল ডাই। তো আমি জাস্ট চেক করতে থাকবো এনিমির গায়ে লাগা গুলির সংখ্যা কি 100 সমান অথবা ছোট। যদি সমান অথবা ছোট, মানে ছোট যদি থাকে দেন হি উইল লিভ। যখনই আমার গুলির সংখ্যা 100 হয়ে যাবে তখনই আমি কি করব, আমি আমার এনিমিকে ডেড ঘোষণা করে দিব। সো যখনই এনিমির গায়ে লেগে থাকা গুলির সংখ্যা 100 হয়ে যাবে তখনই সে মারা যাবে, অথবা তখনই সে গেম থেকে আউট হয়ে যাবে। আমার যে হিরো তার পয়েন্ট লিস্টে পয়েন্ট অ্যাড হবে। তো ওই যে আমরা চেক করছি যে সে মারা যাচ্ছে কিনা বা তার এখন কি অবস্থা, আর কতটুকু যাবে সে। এই যে আমরা যে ধরো স্ট্রিট ফাইটার খেলার সময় একটা একটাকে যে মারতে থাকে, এই যে দুই পাশে লাইফ বার থাকে এইভাবে, ঠিক আছে? এরকম তো লাইফ বার থাকে। সো মনে করো এই পাশটা কি হলো, এই পাশটা মনে করো সবুজ থাকে, তার জীবন তো সবুজ হয় নর্মালি, জীবনের রং তো সবুজ হয়। সো এই যে লাইফ সিম্বল, তার দুইজনেরই লাইফ সিম্বল একদম ফুল থাকে। তো যখনই একজন একজনকে মাইট দেয় কি হয়, একজনের লাইফ থেকে কিছুটা কমে যায়, আস্তে আস্তে কাটতে থাকে, দুইজনে দুজনকে মারতে থাকে, দুইজনেরই লাইফ কমতে থাকে। যার সবার আগে সবুজ বার পুরো খতম হয়ে যায় সে সবার আগে মারা যায়, তাই তো? এই কাহিনীটাই ঘটতে থাকে কিন্তু গেমের মধ্যে। তো ওইটা আসলে কি করছো তুমি, তুমি কিন্তু আসলে ওই যে একজন একজনকে মারলো, মাইট পড়ছে কিনা শরীরের উপরে চেক করে কি করছো, আসলে তার একটা ভেরিয়েবল ছিল এটার ভ্যালু কমাই দিচ্ছ। এই যে লাইফের ভ্যালু তুমি কমাই দিচ্ছ। আর একটু মার খেয়েছে এখন সে, এর একটু কমায় দাও। একটু বেশি মার খেয়ে গেছে, একটু কমায় দাও। এখন হঠাৎ করে ডান পাশের জন হঠাৎ করে একটা পাওয়ার কিল করে, মানে পাওয়ার শট দিয়ে দিছে, হঠাৎ করে এতটুকু কমে গেছে, চান্সে মেরে দিছে। এরপরে সে আবার একটা মারলো, এইভাবে কমে গেল। যার সবার আগে শেষ হয়ে যাবে সে মারা যাবে, হঠাৎ করে দেখবে একটা স্পেশাল এফেক্ট দিয়ে ওইটা মানে স্লো মোশনে মারা গেল। তো এই যে কাহিনীগুলা টেকনিক্যালি কিন্তু আমরা ওই রিলেশনাল অপারেটরই ব্যবহার করে থাকি ভিতরে, ঠিক আছে? এই হচ্ছে রিলেশনাল অপারেটর। আমি আশা করি তোমাদেরকে এই সিচুয়েশনটা বুঝাতে পেরেছি যে রিলেশনাল অপারেটরের কাজটা কি আসলে। সে চেক করে ওয়েদার টু নাম্বারস আর ইকুয়াল আর নট, সে চেক করে ওয়েদার ওয়ান নাম্বার ইজ গ্রেটার দেন ওয়ান অ্যানাদার, এটা চেক করে লেস দেন কিনা, এটা চেক করে ইকুয়াল আর নট ইকুয়াল কিনা। সে আসছে এটা চেক করতে যে এরা দুজন সমান না কিনা, মানে এই অসমতায় বিশ্বাসী, সে সমান না কিনা চেক করতে আসছে। সে অসমতা বলা উচিত হয় না, অসমতা তো নিজেও একটা আলাদা অপারেটর। এ চেক করতেছে বড় অথবা সমান কিনা, এ চেক করতেছে ছোট অথবা সমান কিনা। এই জিনিসগুলোই হচ্ছে আমাদের রিলেশনাল অপারেটর। ওকে, তো রিলেশনাল অপারেটরের একটা কোড নিয়ে আসি, কোড দেখে তোমরা মজা পাবা আশা করি। মজা পাওয়ার কিছু নাই, যা বোঝানোর বুঝাই দিছি, জাস্ট আমরা চেক করব। ওকে, কোডটা নিয়ে আসি এখন, এটার নাম হবে রিলেশনাল অপারেটর। ওকে, আমি কোড ব্লকস নিয়ে আসলাম, কন্ট্রোল শিফট এন দিলাম, কন্ট্রোল শিফট এস দিলাম, এখন সেভ হবে। নাম দিব কি, রিলেশনাল। অপারেটরস ডট সি। ওকে, আমি কপি পেস্ট করলাম। এটা হচ্ছে ওয়ার্কিং অফ রিলেশনাল অপারেটরস, ঠিক আছে? রিলেশনাল অপারেটরের কাজ কিরকম সেটা আমরা এখানে দেখবো, এটা লেখার দরকার নেই। আচ্ছা, এই যে দেখো বিশাল অনেকগুলো লাইন, 6 নাম্বার লাইন থেকে একদম 17 নাম্বার লাইন পর্যন্ত সবগুলো প্রিন্টএফই খালি। কি কাজ করতেছে একটু খেয়াল করো।
আমার আওয়াজ কি আস্তে আস্তে এখন হোয়াইট কালারের শিল্ডও আচ্ছা, হ্যাঁ শিল্ড তো এখন থাকে, আবার তার কাউন্টিংটা বেড়ে যায়, ওটা তো হয় এখন গেমগুলোতে। আমার আওয়াজ কি বেশি আস্তে আসতেছে বলো তো? আমার আওয়াজ কি ক্লিয়ার? ঠিক আছে, আচ্ছা। মানে নেটের প্রবলেম এগুলো হয় কিছুটা, যার যার বাসার নেটের প্রবলেমের জন্য এটা হয়। আমি যদি তোমাদেরকে ওয়াইফাই দিয়ে পড়াতাম তাইলে প্রবলেম হতো, আমি তো ডিরেক্ট মানে ইথারনেট কেবল ল্যাপটপের মধ্যে ঢুকায় রাখি, সেজন্য স্টেবিলিটি মোটামুটি ভালো থাকে। তোমরা এটা করতে পারো, তোমরা যখন যারা গেম টেম খেলো, মানে যাদের ব্রডব্যান্ড ইন্টারনেট আছে গেম টেম খেলো, পিং এর যদি প্রবলেম থাকে, পিং এর প্রবলেম অনেকটাই কমে যায় যদি তুমি ডিরেক্ট ইথারনেট কেবলটা তোমার ল্যাপটপ বা তোমার পিসির মধ্যে ঢুকায় রাখো। তুমি যদি রাউটার থেকে ওয়াইফাই এর মাধ্যমে, অর্থাৎ ওই যে বাতাসের মাধ্যমে ইন্টারনেট নাও, সেই ক্ষেত্রে পিংটা ডিস্টার্ব করে, ফ্লাকচুয়েট করে। কিন্তু তুমি যদি ইথারনেটটা ডিরেক্ট ঢুকায় রাখো, তুমি ভালো পিং পাবা, মানে পিং এর প্রবলেম কম করবে তোমার। হ্যাঁ, তখন অনেক বেশি স্টেবল থাকে। আচ্ছা, তোমরা কি কোডটা দেখতে পাচ্ছ? কোডটা দেখা যায় তো নাকি? আচ্ছা, ওকে। খেয়াল করো, এখানে আমার 3টা ভেরিয়েবল আছে, A5, B5, C10। আমরা জাস্ট প্রত্যেকটা যেটা নাম আমরা দিলাম, প্রত্যেকটা রিলেশনাল অপারেটর আমরা চেক করছি যে আসলে সত্য কিনা। যে এখানে লিখছি %d ইকুয়াল %d, মানে কি % এর জায়গায় কি বসে, এই যে এই %d এর জায়গায় একটা ভ্যালু বসবে, কার ভ্যালু বসবে খেয়াল করো, এই %d এর জায়গায় বসবে ডাবল কোটেশন থেকে বের হয়ে প্রথম যে সংখ্যাটা আছে সেটার ভ্যালু। সেকেন্ড % এর জায়গায় বসবে ডাবল কোটেশন থেকে বের হয়ে সেকেন্ড যে ভেরিয়েবলটা আছে তার ভ্যালু। থার্ড % এর জায়গায় কি বসবে, থার্ড যে আমাদের ভ্যালুটা আছে সেটার ভ্যালু বসবে। অর্থাৎ a ইকুয়াল b এখানে বসবে। a ইকুয়াল b মানে কি, এখানে আমার কলমটা লাগবে। আচ্ছা, খেয়াল করো, এই যে এখানে কি কি আসছে দেখো, % d এর জায়গায় a এর ভ্যালু বসবে, % d পরেরটার জায়গায় b এর ভ্যালু বসবে, এবং % d লাস্টেরটার জায়গায় কি বসবে, a ইকুয়াল b। একটু আগে যে বলছিলাম না যে a ইকুয়াল b, আসলে এটা ঠিক করতেছে না যে a আর b সমান, এটা বলে নাই। এ চেক করতেছে a আর b সমান কি না। যদি a আর b সমান হয়ে থাকে দেন হি উইল রিটার্ন ইয়েস। আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভাষায় ইয়েস মানে কি 1। কথা কি বোঝাতে পেরেছি? সে চেক করছে a ইকুয়াল b, এই যে ইকুয়াল সে চেক করছে তার দুই পাশের যে দুটো অপারেন্ট আছে a এবং b, এই দুইটা সমান কিনা। ইফ দে আর ইকুয়াল হি উইল রিটার্ন ইয়েস। আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভাষায়, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভাষা বলা উচিত নয়, ল্যাঙ্গুয়েজ মানেই ভাষা, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ইয়েস মানে হচ্ছে 1। তাহলে এই যে a ইকুয়াল b, এটা যদি আসলেই হয়ে থাকে তাহলে এটার জায়গায় 1 বসবে, আর এটা যদি আসলে না হয়ে থাকে এটার জায়গায় তখন 0 বসবে। ওকে, তো আমরা প্রথম লাইনটা একটু চেক করে দেখি কি আসে। প্রথম লাইনটা দেখো, 5 ইকুয়াল 5 ইজ 1। কেন? কারণ 5 আর 5 সমান, এই জন্য 1 আসছে আনসার। ওকে, আমরা একটা একটা করে সবগুলো দেখবো এখন। পরেরটা %d ইকুয়াল %d ইজ %d। প্রথম %d এর জায়গায় বসবে a, পরেরটা জায়গায় বসবে c, এর পরেরটা জায়গায় বসবে a ইকুয়াল c। তাহলে এখন দেখো তো a আর c কি সমান? a হচ্ছে 5 আর c হচ্ছে 10, দে আর নট ইকুয়াল। তাহলে a ইকুয়াল c, a কিন্তু আমাকে রিটার্ন করবে না যে 1, কারণ সে দেখতেছে ইকুয়াল সাইডে দুইটা কি আছে, a এবং c, দুইটা অপারেন্ট, একটার ভ্যালু হচ্ছে 5 এবং একটা ভ্যালু হচ্ছে 10। তো সে দেখছে দে আর নট ইকুয়াল টু ইচ আদার, সো হি উইল রিটার্ন 0। ওকে, তো আমি দেখি তো সেকেন্ড প্রিন্টএফটা কি বলছে, দেখো 5 ইকুয়াল 10 ইজ 0, কারণ 5 আর 10 সমান না। তো আমরা এখানেই দেখে ফেলি সবকিছু। পরেরটা ছিল কি 5 5 এর চেয়ে বড় কিনা, অর্থাৎ কোন একটা সংখ্যা মেবি বলছিল এই যে a b এর চেয়ে বড় কিনা। ঠিক আছে, তাহলে 5 তো 5 এর চেয়ে বড় না, এই জন্য আনসার আছে 0। এরপরটা জিজ্ঞেস করছে 5 10 এর চেয়ে বড় কিনা, দিস ইজ অলসো 0, কারণ 5 10 এর চেয়ে বড় না। 5 লেস দেন 5 কিনা, না, 5 আর 5 তো সমান, 0 আসছে। 5 লেস দেন 10 কিনা, ইয়েস, 5 কিন্তু 10 এর চেয়ে ছোট, এই জন্য 1 আসছে। এরপরটা দেখো 5 নট ইকুয়াল টু 5 কিনা, 5 আর 5 কি পরস্পর নট ইকুয়াল, তারা কি সমান না এরকম, না তারা তো সমান, সো এটাও আমার আনসার কি দিচ্ছে 0 দিচ্ছে। এরপরেরটা নট ইকুয়ালের দুই পাশে কি আছে 5 আর 10, সে চেক করছে এই যে নট ইকুয়াল চেক করছে দুইটা সমান নয় কিনা, সো এটা তো সমান নয়, ঠিকই আছে, এই জন্য 1 আসছে। ওকে, এরপরটা দেখো 5 কি 5 এর চেয়ে গ্রেটার অর ইকুয়াল, এই শর্তের মধ্যে পড়ে, ডেফিনেটলি পড়ে, কারণ 5 তো 5 এর সমান, তো শর্তের মধ্যে তো ঢুকে গেছে সে।
গ্রেটার অর ইকুয়াল যে কোনো একটা হলেই কিন্তু সে মেনে নেবে। তো গ্রেটার তো না, ডেফিনেটলি 5 তো 5 এর চেয়ে বড় না, 5 তো 5 এর সমান, সো আনসার ইজ 1। এরপরটা 5 কি 10 এর চেয়ে বড় অথবা সমান এই শর্তের মধ্যে পড়ে? ডেফিনেটলি না। 5 10 এর চেয়ে বড়ও না, 5 10 এর সমানও না, দেন আনসার ইজ 0। এরপরেরটা লেস অর ইকুয়াল এর মধ্যে কি পড়ে? ডেফিনেটলি পড়ে। লেস দেন তো অবশ্যই না 5 5 এর চেয়ে, কিন্তু 5 5 এর সমান, সো আনসার 1। পরেরটা 5 ইজ 5 লেস অর ইকুয়াল টু 10, ডেফিনেটলি ইয়েস, সেটা ছোট, সমান না কিন্তু ছোট, 10 এর চেয়ে 5 সত্য, এই জন্য 1 আসছে। তো আমি আশা করি তোমরা এই পুরা কোডটা, এই যে যা এখানে যা লেখা আছে পুরোটাই বুঝতে পারছো। নিজেরা আবার কোডটা দেখবা, একটু ঘাটাঘাটির চেষ্টা করবে যে আসলে প্রত্যেকটা লাইনের প্রত্যেকটা অংশ আমি বুঝতে পারছি কিনা। আবার একটা জিনিস রিভিউ দেই তোমাদেরকে, ভালো করে খেয়াল করবা। এই যে % ডি গুলা, এই % ডি গুলা নাম কিন্তু হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার, ফরম্যাট স্পেসিফায়ার, ঠিক আছে? এখানে কিন্তু আমি বলতে পারি না যে এখানে 5, তাহলে আমার বারবার ম্যানুয়ালি লেখা লাগবে এখানে 5। আমি চাচ্ছি এই % ডি এর জায়গায় এ এর ভ্যালু বসতে, কিন্তু আমি তো এখানে এ বসাই দিলে হবে না, এ বসাই দিলে এই প্রিন্ট হয়ে যাবে, এ এর ভ্যালু প্রিন্ট হবে না। তো এই যে % ডি, এই % ডি এর জায়গায় বসবে কার ভ্যালু? ডাবল কোট, যেহেতু এই ডাবল কোটেশনের ভিতরে এটাই হচ্ছে প্রথম % ডি, তাহলে ডাবল কোটেশন থেকে বের হয়ে প্রথম যে ভেরিয়েবলটা আমরা পাবো সেই ভেরিয়েবলের ভ্যালুটা এই % ডির জায়গায় বসবে। এই % ডিটা যেহেতু সেকেন্ড % ডি, দেন এটার জায়গায় বসবে ডাবল কোটেশন থেকে বের হয়ে সেকেন্ড যে ভ্যালুটা আছে, ভেরিয়েবলটা আছে তার ভ্যালু এটা। এই % ডি যেহেতু একদম লাস্ট অথবা থার্ড আমাদের % ডি, সেজন্য ডাবল কোটেশন থেকে বের হয়ে থার্ড যে অপশনটা আমি পাচ্ছি সেটার ভ্যালু বসবে। এ ইকুয়াল ইকুয়াল বি এর আনসার কি হবে? ওইটা তো শর্ত অনুযায়ী আমরা 1 পাবো, না হয় 0 পাবো, এই জন্য এইটার ভ্যালু বসবে লাস্ট % ডি এর জায়গায়। আর এই যে ব্যাকস্ল্যাশ এন দেখতে পাচ্ছ, এটার জন্য কি প্রিন্ট হচ্ছে? প্রত্যেকবার নিউ লাইন প্রিন্ট হচ্ছে, অর্থাৎ প্রত্যেকটা প্রিন্টএফের এখান থেকে এতটুকু প্রিন্ট করার পরে সে কি করছে? একটা নিউ লাইন প্রিন্ট করছে, যাতে করে পরের প্রিন্টএফটা পরের লাইন থেকে শুরু হয়, নাইলে এক লাইনে সবগুলো চলে আসতো। আই হোপ ইউ আন্ডারস্টুড হোয়াট আই টট। ওকে, আশা করি এই পর্যন্ত কারো কোনো কিছু বুঝতে কোনো সমস্যা হয় নাই। রিলেশনাল অপারেটরটা আমরা বুঝলাম ভালো করে। এরপরে আরেকটা ইম্পর্টেন্ট টপিক, আরেকটা ইম্পর্টেন্ট টাইপের অপারেটর, যেটার নাম হচ্ছে লজিক্যাল অপারেটরস, ঠিক আছে? লজিক্যাল অপারেটরস। তো লজিক্যাল অপারেটর আমরা এখন দেখবো আমাদের স্ক্রিনে, স্কেচবুকে দেখে ফেলে একটু কষ্ট করে। ওকে, কালোর মধ্যে হলুদটা খুব ভালো লাগে, আর হচ্ছে এই যে চকের কালার যেটা আছে ওইটা ভালো লাগে, আমার ভালো লাগে আর কি। কিছু কালি আছে কালোর মধ্যে চোখে ধরে, লাল। ওকে, এখন যেটা দেখবো সেটা হচ্ছে লজিক্যাল অপারেটরস। ওকে, তো বুঝতেই পারছো এখানে কি হবে, এখানে লজিক খাটাবো আমরা, লজিক খাটিয়ে খাটিয়ে কাজ করব। সো লজিক বলতে আসলে আমরা কি বুঝবো? সেটা হচ্ছে আমাদের ওই যে আমরা ডিজিটাল ডিভাইস পড়ছিলাম যখন, তখন আমাদের এন্ড অপারেটর ছিল, আমাদের অর অপারেটর ছিল, আমাদের নট অপারেটর ছিল, সেটাই আমরা এখানে ব্যবহার করব। বাট যারা শুধুমাত্র সি প্রোগ্রামিং পড়ছো তাদের জন্য এটা বলে রাখি যে তোমার ওই এন্ড, ওই অর, ওই নট না বুঝলেও এখানের এন্ড, এখানের অর, এখানে নট যাতে বুঝো সেই ব্যবস্থা আমি করব, সমস্যা নাই। তোমাদেরকে একদম ওইটা তুমি পারো না ধরেই আমি তোমাকে বোঝাবো, চিন্তার কোনো কারণ নেই, ওগুলো তোমার না বুঝলেও চলবে। আচ্ছা, তো লজিক্যাল অপারেটর আমার আছে 3টা। একটা হচ্ছে এরকম, সরি সুন্দর করে রাখি একটু, এন্ড এন্ড, এটা কিন্তু এন্ড, দুইটা এন্ড, এটা হচ্ছে দুইটা বার, এটাকে বলে অর এবং এটাকে বলে নট। এন্ড অর নট, নট তো একটু আগেই দেখছো, আমরা এটাতে চেক করবো আর কি। তো এন্ড এন্ড মানে কি? আসলে এন্ড এন্ড মানে হচ্ছে এন্ড, মানে দুইটা শর্তের মধ্যে আমি কম্পেয়ার করব। যদি প্রথমটা সত্য হয়, ধরো আমি দুইটা লজিকের উপর খাটাচ্ছি, প্রথমটা যদি সত্য হয় এবং সেকেন্ডটাও যদি সত্য হয়, দেন উই উইল সে ইয়েস। এন্ডের ক্ষেত্রে তো বুঝতেই পারছো, এন্ড মানে কি? এন্ড মানে তো এবং, তো যাদের মধ্যে আমি এবং দিয়ে দিব তাদের সবাইকে এটা হতে হবে, নাইলে হবে না। আমি যদি বলি এরকম যে ধরো আমি ইংলিশেই বললাম যে যদি একটা সংখ্যা 5-এর সমান হয়, সরি, যদি একটা সংখ্যা 5-এর চেয়ে বড় হয় এবং 10-এর চেয়ে ছোট হয়, তাহলেই আমি তাকে নিব। যেমন ধর আমরা মাঝে মধ্যে কিছু রিকোয়ারমেন্ট দিয়ে থাকি যে স্টুডেন্টটা
ক্লাসের মধ্যে কোনো একটা পরীক্ষায় 70 থেকে 100-র মধ্যে পেয়েছে, আমি তাকেই বাছাই করব, কজ আমি 70-এর যে কম পেয়েছে তাকে বাছাই করতে চাচ্ছি না, কজ আমার কাছে লিমিটেড সিটস আছে এবং এই সময়ের মধ্যে আমার পক্ষে সবার মেধা যাচাই করা সম্ভব না। সো আমি ধরে নিচ্ছি যাদের মার্কস 70 থেকে 100 তারা তুলনামূলকভাবে যারা কম পাইছে তাদের চেয়ে একটু বেশি খাটতে পারে, তারা একটু পারসিস্টেন্ট, তাদের পারফরমেন্স যেহেতু ভালো, তারা রেগুলার পড়ছে দেখেই তারা ভালো মার্ক পাইছে। তা আমি স্বাভাবিকভাবেই 70 থেকে 100 যারা পাইছে তাদেরকে বাছাই করলাম। আমি কিভাবে এটা করব? আমি বলবো যে স্টুডেন্টের মার্ক 70-এর চেয়ে বেশি, তাইলেই হবে, কজ মার্ক তো আর ইনফিনিট না, মার্ক তো 100-এর মধ্যে। তাও আমি লিখলাম 70-এর চেয়ে বেশি এবং যে স্টুডেন্টের মার্ক 100-এর চেয়ে কম তাকেই আমি নিব। বা আমি এটা করলাম যে কিছু স্টুডেন্ট আছে বেশি পারে না, এরা কিন্তু ক্লাসের মধ্যে একটা কেওস তৈরি করে ফেলে, যেগুলো মনে করে খুবই বেশি পারে, এগুলো দেখা যায় যে ক্লাসের মধ্যে উল্টা পাল্টা মানে ভুজুং বাজুং প্রশ্ন দিয়ে পুরো ক্লাসকেই নষ্ট করে ফেলে। তো আমি চাচ্ছি এত বেশি মার্কস পাইছে তাকে আমার দরকার নেই, সে আমার ক্লাসের এনভায়রনমেন্ট নষ্ট করবে। আমি চাচ্ছি আমার যাদেরকে পড়াতে ভালো লাগে তাদেরকেই, যারা ক্লাস নষ্ট করবে না আবার আমার কথা শুনবে, মানে এদেরকে আমার দরকার। তাই আমি বললাম যারা 70-এর, আচ্ছা এখানে একটু করে দিই, 60-র চেয়ে যারা বেশি পাইছে এবং যে পরীক্ষায় 85-এর চেয়ে কম পাইছে, এরাই আমার টার্গেট স্টুডেন্ট, আমি এদেরকেই পড়াবো। আমি এর বেশি মার্কস পাওয়া স্টুডেন্টকে পড়াবো না, কারণ অনেক ক্ষেত্রে এরা কেওস তৈরি করে ক্লাসের মধ্যে। আমি বলছি না যে সবাই যারা বেশি মার্ক পায় তারা কেওস তৈরি করে, বাট অনেকেই আছে যারা ক্লাসের মধ্যে বেশি পণ্ডিতি করে। সো এদেরকে আমি ক্লাসের মধ্যে চাচ্ছি না। আমি তোমাদের সামনে রিয়েল কেস নিয়ে আসতেছি কেন? কারণ তোমরা যাতে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে তোমাদের রিয়েল প্রবলেমগুলোকে রিলেট করতে পারো। আমাদের কখন এই জিনিসগুলো দরকার হয়। এই যে একটা কেস দেখালাম যে আমি এমন স্টুডেন্টকে নিতে চাই যে 60-এর চেয়ে বেশি মার্ক পাচ্ছে, অথবা 60-এর চেয়ে বেশি এবং 85-এর চেয়ে কম। কোনো স্টুডেন্ট যদি দেখে আমি 90 পাইছি তাকে আমি নিব না। তো এই যে এন্ড অপারেটর, এই এন্ড অপারেটরে কিন্তু সেই কাজ করতেছে। একটা স্টুডেন্টের মার্কস ছিল 90, তো সে তো ডেফিনেটলি 60-এর চেয়ে বেশি মার্কস পাইছে, তো তাকে আমার নিতেই হবে। কিন্তু না, কাহিনী আছে, 60-এর চেয়ে বেশি পাইলেই হবে না, এট দ্য সেম টাইম তার 85-এর চেয়ে কম পেতে হবে অথবা সমান পেতে হবে। দেন অনলি আই উইল পিক হিম। ঠিক আছে, 90 পেলে তাকে আমি বাছাই করবো না, কারণ সে এই শর্ত মানছে না, তার এই শর্ত মানা লাগবে, এই শর্ত মানা লাগবে। তো এমন সংখ্যা একটা বলো, 75, খুবই ভালো একটা স্টুডেন্ট আমার জন্য, 60-এর চেয়েও বেশি, 85-এর চেয়ে কম, ডান। এই হচ্ছে সেই এন্ড অপারেটর। এ চেক করছে আমার দুই পাশে যে দুইটা কন্ডিশন আছে, দুইটা কন্ডিশনই মানছে কিনা। যদি দুইটা কন্ডিশনে সে মানে, দেন আই উইল সে ইয়েস, একে নিতে পারো। আমি কি কথাগুলো বোঝাতে পেরেছি? আচ্ছা, ঠিক আছে, ওকে। এন্ড গেল। এখন আসছে নিচেরটা অরের কেস বুঝতেই পারছো যে কোনো একটা হলেই আমার চলবে। ঠিক আছে, তো যে কোনো একটা যদি হলেই চলে, তাহলে কিন্তু তখন আমি বলবো যে আমার একটা স্টুডেন্ট যে হচ্ছে 60-এর চেয়ে বেশি পাইলেও আমার চলবে। আবার এই ক্ষেত্রে এই উদাহরণটা দেওয়া আসলে উচিত না, এখানে আমি অন্য একটা উদাহরণ নিয়ে আসতে হবে। তো এই উদাহরণটা আমার এন্ডের জন্যই পারফেক্ট ছিল, এটা যে 60-এর চেয়ে বেশি পেতে হবে এবং 85-এর চেয়ে কম পেতে হবে, সমান অথবা কম। ওকে, অরের উদাহরণ কিরকম হতে পারে? যে আমার একটা হলেই চলে, যে কোনো একটা হলেই আমার চলে। যেমন ধর আমার কিছু স্টুডেন্ট দরকার যে খুব ভালো ম্যাথ পারে অথবা খুব ভালো ফিজিক্স পারে, কারণ এটা ফর শিওর যে একটা স্টুডেন্ট যদি ফিজিক্স খুব ভালো পারতেছে, দ্যাট মিনস সে অবশ্যই ম্যাথ ভালো পারে দেখে সে ফিজিক্স ভালো পারে। কারণ দেয়ার ইজ নো ওয়ে ইউ ক্যান থিঙ্ক অফ এ স্টুডেন্ট হু নোজ ফিজিক্স ভেরি ওয়েল, বাট তার ম্যাথের স্কিল খুবই খারাপ। একটা স্টুডেন্ট কখনোই ফিজিক্স খুব ভালো পারে অথচ সে ম্যাথ পারে না, এটা কখনোই সম্ভব না। অ্যাডভান্স লেভেলের ক্ষেত্রে বলি, সূত্রমূত্র মুখস্থ করে তো ফিজিক্স পার পেয়ে যাওয়া যায়, কিন্তু আমি যখন ফিজিক্সের অ্যাডভান্স কেসে ঢুকবো তখন কিন্তু সে কোনোভাবেই ম্যাথ ছাড়া পার করতে পারবে না, এটাতে কোনো ধরনের কোনো মানে ডাউট নেই। তো একটা স্টুডেন্ট আমি যদি দেখি ফিজিক্স খুব ভালো পারছে, অর্থাৎ আমি তার ফিজিক্সের মার্ক দেখলাম যে ফিজিক্সের মার্ক সে পাইছে 80 এর বেশি পাইছে, 80-র বেশি পেয়ে গেছে একটা স্টুডেন্ট ফিজিক্সের মধ্যে মার্ক, তাহলে আমার একটা স্টুডেন্ট দরকার যে ফিজিক্সও ভালো পারে ম্যাথও ভালো পারে, এরকম একটা স্টুডেন্ট দরকার। আমি জানি ফিজিক্স যে ভালো পারে সে ডেফিনেটলি ম্যাথ ভালো পারে, এটাতে কোনো সন্দেহ নেই। তো আমি যদি বলি যে একটা স্টুডেন্ট ফিজিক্সের মার্ক দেখো, বাট বাই এনি চান্স এমনও হতে পারে যে ফিজিক্স পরীক্ষার সময় সে অসুস্থ ছিল, সেই কারণে সে ফিজিক্স পরীক্ষা ভালো দিতে পারে নাই, তখন আমি হয়তো ম্যাথ চেক করতে পারি যে ম্যাথে যদি সে ভালো করে তাহলে ডেফিনেটলি, সে যদি ফিজিক্স এখন ভালো না পারে তাকে আমি ফিজিক্স শিখাতে পারবো কারণ সে ম্যাথ ভালো পারে, বুঝছো? তাহলে আমি বললাম এটা, অথবা তার মার্ক যদি ফিজিক্সে 80-র চেয়ে বেশি হয় অথবা সমান হয়, অথবা ম্যাথে যদি তার মার্ক 80-র চেয়ে বেশি অথবা সমান হয়, ইন আইদার কেস আই উইল পিক হিম। যে কোনো একটা হলেই আমার চলবে, কারণ ফিজিক্স সে ভালো পারে,
দ্যাট মিনস অবশ্যই সে ম্যাথ পরীক্ষা যদি খারাপ করেও থাকে সে অবশ্যই তার ম্যাথমেটিক্যাল রিজনিংটা খুব ভালো, এই জন্য সে ফিজিক্স ভালো পারছে। আর ম্যাথ ভালো পারে, সে যদি ফিজিক্স এখন ভালো না পেরে থাকে আমি তাকে অবশ্যই ফিজিক্স শেখাতে পারবো, কারণ সে ম্যাথ ভালো পারে। ম্যাথ ভালো না পারলে ফিজিক্স শেখানো সম্ভব না। আচ্ছা, তো এই হচ্ছে একটা অরের কেস দেখালাম, যে ক্ষেত্রে যে কোনো একটা হলেই আমার চলে। ফিজিক্সে যদি সে এ প্লাস পায় তাহলে আমি তাকে পিক করব, ম্যাথে যদি সে এ প্লাস পায় তাহলে আমি তাকে পিক করব। দুইটাতে এ প্লাস পেলে তো আলহামদুলিল্লাহ, খুবই ভালো। আমি আশা করি অরের কেসটাও তোমাদেরকে বোঝাতে পেরেছি। আচ্ছা, নট, নট মানে তো আর কি, নট মানে কিন্তু না, যে যদি এটা হয় আমি চেক করব, যে যদি না হয় তাহলে আমি নিব। ঠিক আছে, আমি চেক করছি যে কিছু স্টুডেন্ট তার যদি এমন হয় যে সে পরীক্ষায় আমি মনে করি একটা বেশি জেনারেস, তার মার্কস যদি শূন্য না হয় আমি তাকে পিক করবো, এরকম একটা মানে ইললজিক্যাল কথাবার্তা। তারপরে বললাম যে আমার যদি একটা স্টুডেন্টের মার্কস আমি দেখি যে সে মার্কস শূন্য পায় নাই, শূন্য না পাইলে আমি তাকে পিক করবো, অর্থাৎ তার মার্কস যদি নন জিরো হয়, তার মার্কস যদি নন জিরো হয় তাহলে আমি তাকে পিক করবো। নন জিরো মানে কি? নট ইকুয়াল টু জিরো। ঠিক আছে, পরীক্ষায় যদি তার মার্কস নট ইকুয়াল টু জিরো হয়, সে যদি একও পায়, সে যদি দুইও পায়, আমি তাকে পিক করবো। এই হচ্ছে তিনটা তোমার অপারেটর, দে আর কল্ড লজিক্যাল অপারেটরস। এন্ড, অর, নট, এটাকে বলে লজিক্যাল এন্ড, এটাকে বলে লজিক্যাল অর, এবং এটাকে বলে লজিক্যাল নট। তো এই খুশিতে আমরা একটা কোড দেখে ফেলি, যেহেতু আমরা তিনটা বুঝে গেলাম। যদি এই কোডটা আমি যে এক্সাম্পল দিচ্ছি সেটার মতো না, বাট এক্সাম্পল আমি দিচ্ছি তোমাদেরকে ওই জন্যই যাতে তোমরা জিনিসগুলোকে ভালো মতো রিলেট করতে পারো, যে আসলে কেন দরকার এন্ড, কেন দরকার অর, কেন দরকার নট। অবশ্যই আরো প্রবলেম তো আমরা সামনে সামনে সলভ করবো, সেক্ষেত্রে আমরা এই জিনিসগুলো নিয়ে আসবো, অবশ্যই চিন্তার কোনো কারণ নেই। আচ্ছা, কোডটা নিয়ে আসি, একটু ওয়েট করো। ওকে, এই কোডের নাম হচ্ছে কন্ট্রোল শিফট এন, নিউ 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 ফাইল, কন্ট্রোল শিফট এস, তারপরে এটার নাম হচ্ছে লজিক্যাল অপারেটরস। ওকে, কপি পেস্ট করে দিলাম, একটু বড় করে দিই। ওকে, এই যে কোডটা ইনক্লুড stdio.h, যেটার মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল। ইন মেইন ফাংশন, যখন আমরা ফাংশন শিখবো তখন আমরা মেইনের কাহিনীও বুঝে যাব। আপাতত এটাকে বিশ্বাসে রেখে দাও যে এটা আমাদের লাগে সি প্রোগ্রামিং। রিটার্ন জিরো ইজ অলসো ইনভলভ উইথ ফাংশন, সো তখন যখন আমরা ফাংশন করবো তখন আমরা রিটার্নও বুঝে যাব। আচ্ছা, এই ভিতরের অংশটা তোমাদের দেখার বিষয় এখানে। এই যে এখানে দেখো, এখানে আমাদের একই রকম দুটা ভেরিয়েবল, একটা হচ্ছে এ যেটার ভ্যালু আমরা দিয়ে দিচ্ছি 5, একটা ভ্যালু হচ্ছে 5, বি হচ্ছে ভেরিয়েবল, ভ্যালু হচ্ছে 5, আর সি হচ্ছে 4টে ভেরিয়েবল যেটার ভ্যালু আমি দিচ্ছি 10, এবং ফাইনালি একটা ভেরিয়েবল যেটার নাম হচ্ছে রিজাল্ট। রিজাল্ট আমি একটা ভেরিয়েবল দিলাম। আচ্ছা, এই যে খেয়াল করে এখানে রেজাল্ট ইজ ইকুয়াল টু, অর্থাৎ এখানে আমি অ্যাসাইন করব, কি অ্যাসাইন করব খেয়াল করে, এখানে চেক করছি যে এ ইকুয়াল বি, এ বি এর সমান কিনা। এ যদি শুধুমাত্র বি এর সমান হয়ে যায় তাহলে আমার পোষাবে না। এট দ্য সেম টাইম এন্ড দিছি না, মানে এন্ড সি বি এর চেয়ে বড় কিনা। দেখো তাহলে শর্ত আমার দুইটা, এ বি এর সমান কিনা এবং সি বি এর সমান কিনা। যদি এ আর বি সমান হয়ে যায় এবং সি যদি বি এর চেয়ে বড় হয়ে যায়, দেন আমি বলবো পজিটিভ, অর্থাৎ আমাকে এই পুরো অংশটা কি রিটার্ন করবে? 1 রিটার্ন করবে। এই এন্ড অপারেশনটা সেই কাজটা করবে। সে চেক করছে তার দুই পাশের কন্ডিশনটা সত্য কিনা। দুই পাশে যে আমি যে কোয়েরি চালাইছি, আমি যে সন্ধান মানে কি বলে এটাকে, জিজ্ঞাসা করছি একটা জিনিসকে, একটা কম্পাইলারকে মনে করো যে এ আর বি সমান কিনা, সমান তো চেক করো, সি গ্রেটার দেন বি কিনা। দুইটা যদি সত্য হয়ে যায় তাইলে সে আমাকে বলবে ইয়েস, আর ইয়েস মানে কি 1, তাহলে রেজাল্টের জায়গায় তখন কি বসবে 1। আর যদি দুইটার মধ্যে একটা মিথ্যা হয়ে যায়, যদি সি বি এর চেয়ে বড় না হয় অথবা এ বি এর সমান না হয়, তাহলে সে বলবে না এটা দুইটাই সত্য না, তো আমি 0 রিটার্ন করলাম তোমার কাছে। তো তখন রেজাল্টের ভ্যালু কি হবে? 0 হবে। তো তোমরা এখন এই প্রথম লাইনটা দেখে বলো তো, রেজাল্টের ভ্যালু 1 হবে নাকি 0 হবে? প্রথম রেজাল্টের ভ্যালু 1 হবে নাকি 0 হবে? আনসার আসছে 3টা। এখানে পার্সেন্ট ডি, এখানে উপরের লাইনে পার্সেন্ট ডি বসানো না কেন? উপরের লাইনে কেন পার্সেন্ট ডি বসাবে? এখানে তো প্রিন্ট করি নাই তো। আমি জাস্ট বলছি রেজাল্টের ভ্যালু কি হবে। দিহানুল ইসলাম, তুমি কি বুঝতে পারছো? প্রথম লাইনটা তো আমাদের প্রিন্ট এফ এর লাইন না, এটা তো জাস্ট রেজাল্টের উপর তার ভ্যালুটা বসাচ্ছে। নিচের লাইনে পার্সেন্ট ডি দিছি, এই যে পার্সেন্ট ডি, দেখো নাই? পার্সেন্ট ডি দেখতে পারছো?
দিহানুল ইসলাম। ওকে, ঠিক আছে। তাহলে এখন দেখো অনেকেই বলছে 1, কেউ 0 বলে নাই, আলহামদুলিল্লাহ, কেউ ভুল বুঝে নাই। তাহলে খেয়াল করো, এ ইকুয়াল ইকুয়াল বি মানে কি, সে কি চেক করছে এ আর বি সমান সমান কিনা, দুইটা পরস্পর সমান কিনা। দেখা যাচ্ছে এ সমান 5, বি সমান 5, তো দে আর ইকুয়াল। এবং সে চেক করছে সি বি এর চেয়ে বড় কিনা, সি হচ্ছে 10 আর বি হচ্ছে 5, তো ডেফিনেটলি সি ইজ গ্রেটার দেন 5 অর গ্রেটার দেন বি। দুইটাই যেহেতু সত্য, রেজাল্টের জায়গায় 1 বসবে। এখন আমরা নিচে লাইনের প্রিন্ট করব। আমি এই যে এত বড় কন্ডিশন দিলাম, এই পুরো কন্ডিশনকেই আমি আউটপুটে দেখাতে চাই যে আমরা এই কন্ডিশনের উপর শর্ত অ্যাপ্লাই করেছিলাম এবং এই পুরো কন্ডিশনটাই সত্য। এই যে এজন্য এ ইকুয়াল ইকুয়াল বি এন্ড সি গ্রেটার দেন বি ইজ পার্সেন্ট ডি। পার্সেন্ট ডি মানে কি, এখানে রেজাল্টের ভ্যালুটা বসে, রেজাল্টের ভ্যালু এখানে কত 1। একটু প্রিন্ট দিয়ে দিই, রান দিয়ে দিই প্রোগ্রামটা। এই যে এ ইকুয়াল ইকুয়াল বি এন্ড সি গ্রেটার দেন বি ইজ 1, ওকে, অর্থাৎ সত্য। এরপরটা দেখি আমরা, এখানে বসে এই যে রেজাল্টের মধ্যে আমি এখন কি বসাচ্ছি, এ ইকুয়াল ইকুয়াল বি এবং সি লেস দেন বি। তো ডেফিনেটলি আগের লাইনে যেটা সত্য ছিল, পরের লাইনে তো আমি সেটা উল্টাই দিলাম, সি তো লেস দেন বি না, সি তো বি এর চেয়ে বড়, তো এই সত্য সত্য না। একটা সত্য ঠিক আছে, কিন্তু পরেরটা সত্য না। প্রথমটা সত্য, পরেরটা মিথ্যা, তাহলে সে এটাকে মানবে না, তার দুইটাই সত্য হওয়া লাগবে, কারণ এটার নামই হচ্ছে এবং, যতগুলাই থাকুক তার পাশে সবগুলোই সত্য হতে হবে। তাহলে এখানে আমাদের রেজাল্টের ভ্যালু বসবে 0। তোমরা কোড রান করে দেখো, রান করেই আছে, দেখো পরেরটা 0 আসছে। ঠিক আছে, এই যে এ ইকুয়াল ইকুয়াল বি এন্ড সি লেস দেন বি ইজ 0, কারণ সি লেস দেন বি কথাটা সত্য না, দুইটাই সত্য হতে হতো যদি আনসার ফাইনালটা 1 আসতে হতো। এরপরেরটা দেখো, রেজাল্ট ইজ ইকুয়াল এ ইকুয়াল ইকুয়াল বি অর, খেয়াল করো এখানে অর দিছে, এই যে দুইটা দাড়ি দিয়ে, দাড়ি আমরা যেভাবে লিখি সেভাবে এখানে লেখা আছে, দুইটা বার আর কি, ভার্টিক্যাল লাইন, এটা মানে হচ্ছে অর, মানে দুইটার একটা সত্য হলেই তা চলে। তো এই যে দেখো এখন একটু আগের লাইনে যেটা মিথ্যা ছিল, পরের লাইনে কিন্তু সেটা সত্য হয়ে গেছে, কারণ এ ইকুয়াল ইকুয়াল বি এটা তো সত্য, এ আর বি তো সমান, সি লেস দেন বি এটা সত্য না, বাট উই ডোন্ট কেয়ার, দিস অর ডোন্ট কেয়ার। ঠিক আছে, এ কেয়ার করে না, কেন কেয়ার করে না, কারণ তার একটা সত্য হলেই চলবে। তো এ ইকুয়াল ইকুয়াল বি যেহেতু সত্য, এটা 1, আর এটা যেহেতু মিথ্যা, এটা 0, তো 1 অর 0 দুইটার একটাই যেহেতু সত্য হলে তা চলে, তার আনসার অবশ্যই 1, কারণ তার দুইটার মধ্যে একটা হলেই চলে। যেমন তার ফিজিক্স আর ম্যাথের ক্ষেত্রে বলছিলাম, ফিজিক্সে এ প্লাস পাইলেও আমার চলবে, ম্যাথে এ প্লাস পাইলেও আমার চলবে, দুইটাতে এ প্লাস পাইলেও আমার চলবে। তাহলে এখানে প্রথমটা সত্য, পরেরটা মিথ্যা, আনসারটা 1। তাই দেখো 3 নাম্বার যে প্রিন্টএফ, সেটার জায়গায় আমাদের কি আসতেছে, এই দেখো 1 আসতেছে। এরপরটা দেখাই দিই, এখানে এ নট ইকুয়াল টু বি, এ আর বি কি সমান না, এ আর বি কিন্তু সমান ছিল, সো আমি চেক করতেছি এ আর বি সমান নয় কিনা। তো সমান নয় কিনা যখন চেক করছি, এখানে কিন্তু আমি আনসার নেগেটিভ পাবো, কারণ এ আর বি তো সমান, সমান না তো না, সমান, তো এখানে আমার আনসার আসবে 0, এটা মিথ্যা। পরেরটা দেখো সি কি বি এর চেয়ে ছোট, সি বি এর চেয়ে ছোট না, তাহলে এখানে এটাও সত্য না, এটাও সত্য না। সো দুইটাই যদি সত্য না হয়ে থাকে, সে যদি ফিজিক্সও এ প্লাস না পায়, সে যদি ম্যাথও এ প্লাস না পায়, দেন আই ওন্ট পিক হিম, এখানে এই জন্য আনসার আসছে 0। এরপরটা দেখো এ নট ইকুয়াল টু বি, এর সামনে আবার নট, মানে এখানে ওভারঅল যা আসবে সেটাকে আমি আবার নট করে দিচ্ছি, মানে যদি ভিতরে সত্য আসে, আমি এই নট অপারেটর দিয়ে সেটাকে মিথ্যা করে দিব, আর যদি এটা এখানে মিথ্যা আসে, মিথ্যাকে আবার নট করে দিলে সেটা সত্য হয়ে যায়। ওকে, মানে জিনিসটা অনেকটা ইংলিশ দিয়ে আমি একটু লিখে দিই, বাংলা দিয়ে লিখে দিই, তোমাদেরকে খেয়াল করবা। ধরো আমি বললাম সত্য, আমি যদি তার সামনে একটা 9 লিখে দিই, 9, তো 9 সত্য হয়ে যাবে। আমি যদি আবার লিখি 9 সত্য, মানে 9 সত্য যেটা ছিল, 9 মানে তো বুঝছো 9 সত্য আর কি, সত্য না। তো এ বলতেছে আবার এর সামনে আবার 9 দিছে, মানে আমি এখানে যে কথাটা আছে সেটাকে আমি নাকচ করছি, তাহলে 9 কে কেটে ফেললো, তাহলে আবার সত্য হয়ে যাবে। জিনিসটা অনেকটা এরকম। আমি যদি বলি সত্য না, ভালো করে খেয়াল করবা, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা নটটা আগে বলি, সেজন্য আমি সত্য নাকে কিভাবে লিখছি, 9 সত্য অথবা না সত্য। ওকে, কিন্তু তার সামনে যদি আমি আবার না বলে দিই, মানে কি এই লাইনটাকে আমি নাকচ করছি, তার মানে কি এই যে না বলছি, এই নাটা মিথ্যা কথা, না কেটে দাও, সত্য হয়ে যাবে এটা। ওকে, তো অনেকটা এরকমই এখানে, এই যে এ নট ইকুয়াল টু বি, খেয়াল করবা প্রথম নটটা চিন্তা করে না, ভিতরে ব্র্যাকেটের ভিতরটা চিন্তা করে একটু ভালো করে। এ নট ইকুয়াল টু বি মানে আমি কি করতে যাচ্ছি, এ বি এর সমান না কি না সেটা আমরা চেক করছি। আমরা তো জানি এ সমান 5 ছিল, বি সমান 5 ছিল, তো এ আর বি তো সমান। এই যে এখানে আমি চিন্তা করতেছি যে এ আর বি সমান নয় কিনা, সেটা কিন্তু মিথ্যা। ঠিক আছে, এ বি এর সমান নয় কিনা সেটা কিন্তু মিথ্যা, তাহলে আনসার এখানে 0 আসার কথা। কিন্তু মিথ্যার সামনে আমি আবার আরেকটা মিথ্যা বলে দিলাম,
তো মিথ্যা মিথ্যা কি হয়ে গেল, সত্য হয়ে গেল, এই জন্য এখানে 1 আসছে। পরেরটা একই রকম, এ এবং বি সমান কিনা, দে আর ইকুয়াল, কিন্তু তার সামনে আমি একটা নট দিয়ে দিলাম, তার মানে কি নট ইকুয়াল, আনসার 0 হয়ে গেল। কথা কি বোঝা গেছে? মানে যেটা আমি এই যে এ ইকুয়াল ইকুয়াল বি, এটা হচ্ছে চেক করছে তারা সত্য কিনা, তারা তো সত্য, তাহলে এখানে কি হচ্ছে 1 আসতেছে, অথবা সত্যই লিখে দাও, এখানে এখানে লিখে দাও, আমি অ্যানোটেশন দিয়ে দিই, এখানে এখানে লিখে দাও, এখানে লিখে দাও এই অংশটা সত্য, কিন্তু সত্যের সামনে তুমি একটা নট বসাই দিলা, তাহলে কি নট সত্য। সত্য মানে যদি আমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে 1 বলি, তাহলে নট 1 মানে কি, নট 1 মানে 0, আর ইংলিশে বলারই বেটার, নট সত্য মানে মিথ্যা, আর মিথ্যা মানে 0, এই যে 0 আসছে তোমার। না, একটা মিথ্যা কথা অনেকবার বললে তা সত্য হয়ে যায় না, যে কথা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে হিউম্যান ফিলোসফি মিলালে সম্ভব না। মানে যে কথাগুলো বলছে একদম ফাইনাল যেটা আসছে তুমি তাকে সুপ্রিম ধরতে হবে, এটা হচ্ছে কথা। ফাইনাল যে ফাইনালি যেটা একদম বাইরে গিয়ে তুমি যা পাচ্ছ, যেমন ধরে আমি বললাম নট, আবার নট, আবার নট, ঠিক আছে, ট্রু, এরকম যদি একটা কথা বললাম আমি, মনে করো নট ট্রু, এ কি বোঝাচ্ছে নট নট ট্রু, আবার এ কি বলছে নট 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 ট্রু, তাহলে আসলে আমি আনসারটা কি পাবো বলো তো? তাহলে খেয়াল করো এখানে একদম ফাইনালি বাইরে যে থাকে মানে সেই সুপ্রিম হিসেবে কাউন্ট হবে আর কি, তার কথাই সবাই বিশ্বাস করবে এখন, মানে যত ভিতরে তত কম বিশ্বাস করবা। যেমন ধরো প্রথমটা নট ট্রু, মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা এরকম যে পরের কমান্ডটাই আগের কমান্ডটাকে মানে ডমিনেট করে ফেলবে। যেমন ধরো একটু আগে আমি বলছিলাম না এ ইজ ইকুয়াল টু 10, যখনই পরের লাইনে আমি বলছি এ ইজ ইকুয়াল টু 15, সে কি মিথ্যা কথা বলছে? মিথ্যা কথা না, সে জাস্ট আগের ভ্যালুটাকে ওভারল্যাপ করে ফেলছে বা ওভাররাইট করে ফেলছে, এখন এর ভ্যালু 15ই ঠিক আছে। তাহলে কি আগের এই মিথ্যা বলছিল না? আগের মিথ্যা বলে নাই, আগের লাইন কি ভুল ছিল? আগের লাইন ভুল ছিল না, পরের লাইনটা আগের লাইনকে সরাই দিছে। এখানে একই কথা, আমি যখন বলছি নট ট্রু, এটা একটা কমান্ড, যখন আমি এইটার বাইরে আরেকটা নট দিয়ে দিলাম, ইটস অ্যানাদার কমান্ড, এই কমান্ডটা আগের কমান্ডের উপর কাজ করবে, পরের নটটা এর আগের কমান্ডের উপর কাজ করবে। দ্যাট ইজ হাউ ইট গোজ। এটা মানুষের সাথে মিলালে হবে না যে দুইটা মিথ্যা মিলে একটা সত্য হয়ে যায়। মিথ্যা ইজ অলওয়েজ মিথ্যা, মিথ্যা টু দি পাওয়ার 100 ইজ মিথ্যা, ঠিক আছে, আর সত্য একাই সত্য। আচ্ছা, সো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে একদম ডিজিটাল লেভেলের কাজ, 1-0 কাজ, বাইনারি লেভেলের কাজ। সো এখানে হিসাবগুলো একটু ডিফারেন্ট। সো আশা করি এই লজিক্যাল অপারেটরের ব্যাপারটা তোমরা সবাই বুঝতে পেরেছো নাকি? সো এই হচ্ছে আমাদের সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যাবতীয় যত মানে ডে টু ডে লাইফে অথবা তোমাদের প্রোগ্রামিং ক্যারিয়ারে অন এ রেগুলার বেসিস যে অপারেটরগুলো কাজে লাগবে, যতগুলো অপারেটর টাইপ কাজে লাগবে অলমোস্ট আমি সবগুলাই 90% দেখাই দিছি। একটা টাইপ বাকি আছে, সেটা হচ্ছে আমি অ্যাডভান্সড টপিক যখন পড়াবো তখন ওটা কভার করব। আমি যেহেতু এই কোর্সের মধ্যে অ্যাডভান্স প্লাস বিগিনার ইন্টারমিডিয়েট সবই রাখছি, আমি যখন অ্যাডভান্স টপিক পড়াবো তখন আমি ওই বিট ওয়াইজ অপারেটর যেটা আছে সেটা নিয়ে আসবো। সেটা বিট লেভেলে কাজ করে, মানে সেটাকে তুমি নর্মালি হিউম্যানের হিসাব দিয়ে বোঝাতে পারবে না। একটু আগে যেরকম ম্যাথ ফিজিক্স দিয়ে বুঝাইছি, বিটওয়াইজ অপারেটরটা একটু ডিফারেন্ট। তো বিটওয়াইজ অপারেটর আমি অ্যাডভান্স টপিকের আন্ডারে বোঝাবো, এখন এটা বোঝাবো না। আপাতত অপারেটর যতগুলো তোমাদের লাগবে আমি সবগুলো অপারেটরই কভার করছি। তাহলে একটু আমরা রিকেপ করে নিই যে আজকে আমি কী কী পড়ছি, রিকেপ করে নেওয়া দরকার যাতে তোমরা রিভাইজ দিতে সুবিধা হয়। আমরা শুরুতে পড়ছিলাম, একটু মনে করে দিই তোমাদেরকে, দেখো মনে আসে কিনা। শুরুতে পড়ছে আজকে অ্যারিথমেটিক অপারেটর, যেখানে যোগ বিয়োগ গুণ ভাগ তারপরে রিমাইন্ডার বা ভাগশেষ অপারেটর ছিল, এটা ছিল প্রথম টাইপ। এর পরের টাইপে আমাদের ছিল ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট অপারেটর, মানে প্লাস প্লাস মাইনাস মাইনাস, প্লাস প্লাস আগে দিলে কি হয় পরে দিলে কি হয় এরকম কথাবার্তা ছিল। তারপরে আমরা পড়ছি অ্যাসাইনমেন্ট অপারেটর, ইকুয়াল ছিল, প্লাস ইকুয়াল ছিল, মাইনাস ইকুয়াল ছিল, ইনটু ইকুয়াল ছিল, ভাগ ইকুয়াল ছিল, পার্সেন্ট ইকুয়াল ছিল। অর্থাৎ প্লাস ইকুয়াল মানে কি যোগ করে তারপরে মানটা বসায় দেয়া। আশা করি রেকর্ডিং দেখলে আমরা বুঝতে পারবো কি বলছে। এরপরে আসছে আমাদের রিলেশনাল অপারেটর, ইকুয়াল ইকুয়াল, গ্রেটার দেন, লেস দেন, নট ইকুয়াল, গ্রেটার ইকুয়াল, লেস অর ইকুয়াল, এরকম এক কিছু ছিল। তারপরে আমাদের আছে রিলেশনাল অপারেটর, মাত্র যেটা পড়লাম রিলেশনাল অপারেটর আমাদের, ঠিক আছে। তারপরে আছে আমাদের লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটর মধ্যে কি ছিল? এগুলো ছিল এই যে ইকুয়াল ইকুয়াল,
তারপরে হচ্ছে এন্ড এন্ড ছিল, তারপরে অর অর দুইটা বার ছিল এরকম, এন্ড এন্ড দ্বারা বুঝে আমরা লজিক্যাল অর, তারপরে লজিক্যাল এন্ড এটা হচ্ছে লজিক্যাল অর, এটা হচ্ছে লজিক্যাল নট। তো মাত্র বললাম, এটা নিয়ে আর বেশি কথা না বলি। সো এই ছিল আজকে আমাদের ক্লাস, যেখানে আমরা বিভিন্ন ধরনের অপারেটর নিয়ে কাজ করেছি, মানে কথা বলেছি, এক্সাম্পল দেখেছি। আর নেক্সট ক্লাসে আমরা অন্য একটা টপিক নিয়ে কথা বলবো, সেটা তোমাদের ইনশাল্লাহ কাজে লাগবে। ওকে, সো আশা করি আজকের ক্লাসে যা যা পড়িয়েছি সবাই বুঝতে পারছো নাকি? এমন কোনো টপিক তো মনে হয় আজকে কভার করি না যেটা কেউ বুঝতে পারো নাই। মোটামুটি আমি ট্রাই করেছি তোমাদের রিয়েল লাইফের সাথে ফিজিক্স ম্যাথের মার্ক দিয়ে হোক আর গেমিং এর লাইফ বার দিয়ে হোক, যেভাবেই হোক ওটাকে রিলেট করাতে। আশা করি জিনিসটা নিতে পারছো ঠিক মতো। আর যতটুকু সম্ভব আমি কনসেপ্টগুলোকে হজমযোগ্য করেই তোমাদের কাছে পৌঁছাচ্ছি, যাতে তোমরা হজম করতে পারো ঠিক মতো। কিছু স্টুডেন্ট আছে যারা অ্যাডভান্সড কিছু টপিক পারো আগে থেকেই, যেমন ধরো অনেকেই হয়তো প্রোগ্রামিং আগে থেকে পারো, তাদের জন্য বলবো যে থাকো, আস্তে আস্তে আমরা অ্যাডভান্স টপিকে যাবো, আস্তে আস্তে আমরা কমপ্লেক্স প্রোগ্রামিং এর দিকে যাব, ঠিক আছে? শুরুর দিকের গুলা যদি আমরা ভালো মতো না বুঝি, আমরা এট দ্য এন্ড কঠিন গুলাতেও হুচট খাবো পরে। এটা এখন বুঝবে না, যখন কঠিন টপিকে যাব তখন বুঝবা। সো সময় থাকতে যতগুলা ক্লাস যেভাবে নিচ্ছি, ওই ক্লাসের রেকর্ডিং গুলা যদি ক্লাসে বুঝে না থাকে, রেকর্ডিং দেখে আবার নতুন করে রিভাইজ দিয়ে দিবা, ঠিক আছে? তাইলে তোমার জার্নিটা স্মুথ হবে একটু। ওকে, সো ভালো থাকো সবাই। আর ইনশাল্লাহ নেক্সট ক্লাস হচ্ছে আমার যদিও কালকে নেওয়ার কথা, শনি সোম বুধ যেহেতু আমাদের সিলেবাসের ক্লাস, কিন্তু আমার মনে হচ্ছে কালকে ক্লাসে নিতে পারবো না, কারণ এডমিশনের বেচের প্রেশার একটু বেশি হয়ে গেছে এখন। কাহিনী হচ্ছে এইচএসসি ক্যান্সেল হয়ে যাওয়ায় ওদের তো অ্যাডমিশনের এখন ফুল অ্যাডমিশন কোর্সই ওরা করবে, তো প্রেশারটা একটু বেড়ে গেছে। মেবি কালকের ক্লাসটা নিতে পারবো না। তা আমাদের রুটিনের নেক্সট যেটা ক্লাস সেটা হচ্ছে সোমবার। যদি কালকে ক্লাস নিয়ে নিতে পারি তাহলে তো রাতের মধ্যে জানাই দিব, মেসেঞ্জার গ্রুপে আসোই তোমরা। আর যদি না নিতে পারি তাহলে নেক্সট ক্লাস হচ্ছে আমাদের সোমবার। এর মধ্যে তোমরা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় যে 3টা ক্লাস, আজকে সহ যে 3টা ক্লাস নিছি, সেগুলো যদি দেখে না থাকো দেখে ফেলো। ওকে, আর ভালো থাকো সবাই। নেক্সট ক্লাস ইনশাল্লাহ কথা হবে। ওকে, আর ক্লাস টাইমটা 4টা বা 4:30 এরকমই থাকবে। কারো কোনো কোয়েশ্চেন আছে? কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো, না থাকলে আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।